বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন স্যারকে। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8। আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ 8-এর সমস্ত দর্শকবৃন্দদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাইব, 2023-এর বিধানসভার নির্বাচন আমরা হয়ে যেতে দেখি উৎসবের মেজাজে, এবং রাজ্যের বুকে আমরা সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলির উত্থান এবং পতন দেখতে পেয়েছি। এবং সেখানে আমরা যদি বলি, আমাদের গ্রাউন্ড যে অ্যানালাইসিস ছিল, বিরোধীদের জয়যুক্ত হওয়ার চান্সেস অনেকটাই বেশি ছিল। এবার আপনার মতে কি মনে হয় যে কি ঘাটতি ছিল যা বিরোধীদের জয়ের পথে পরিপন্থী হয়ে দাঁড়ায়? এগুলো এখন অতীত হয়ে গেছে। এখন যে কারণে আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই জায়গায় না পৌঁছানোর কারণ ইতিমধ্যে বহুবার চর্চিত হয়েছে, ব্যাখ্যা দিয়েছি। নতুনভাবে বলার জন্য মানুষ জানে কেন সেটা হয়েছে, এবং স্ট্র্যাটেজিতে ভুল ছিল, যিনি ভুল করেছেন উনিও ভুল স্বীকার করেছেন। কাজে এ নিয়ে আমাদের কোনো আলোচনা এখন প্রয়োজনীয়তা নেই বলে মনে করি। লুকিং ফরওয়ার্ড, যা গেছে গেছে, এখন আগামী দিনগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ত্রিপুরা রাজ্যে ত্রয়োদশ যে বিধানসভা অধিবেশন তা শুরু হয়েছে, এবং তার প্রথম দিনেই আমরা দেখতে পাই অনেকটাই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আপনাকে প্রবেশকালে আমরা দেখতে পাই যে পবিত্র করার জন্য গঙ্গা জল আপনি ছিটিয়েছিলেন, এবং সেখানে প্রথমত আপনাদের যে গুরু শিষ্যের যে জুটি আমরা প্রত্যেকেই জানি অনেকটাই বিখ্যাত, এবং সেখানে কিন্তু আপনাকে প্রথমে আপনার শিষ্য সুশান্ত চৌধুরীর উপর আমরা গঙ্গা জল ছিটাতে দেখি। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি যে সম্পূর্ণ বিধানসভা মহলে আপনি গঙ্গা জল ছিটিয়েছিলেন, সেই বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাইবো যে সেই গঙ্গা জল ছিটানোর কারণ কি? কারণ তো সবাই জেনে গেছেন, বিধানসভা নির্বাচনের পর যে বিধানসভা অধিবেশন হয়েছে সেখানে আমি অনুপস্থিত ছিলাম। আমি কলকাতায় ছিলাম মেয়ের অ্যাক্সিডেন্টের প্রেক্ষিতে। আমি টিভির পর্দায় যেটা দেখেছি, একজন বিধায়ক যিনি মানসিক দিক দিয়ে বিকৃত বলা চলে, পবিত্র বিধানসভায় বসে নোংরা ফিল্ম ভিডিও ক্লিপস দেখতে ক্যামেরার পর্দায় ধরা পড়েছে, এবং দলীয় তরফ থেকে কিংবা অ্যাসেম্বলি সেক্রেটারি থেকে কোনো ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া হয়নি। এ নিয়ে যখন ত্রিপুরা মথা এবং সিপিএমের বন্ধুরা যখন নোটিশ দিয়েছিলেন, নোটিশ টার্ন হয়নি, তারা যখন এই ইস্যুটাকে তুলবার চেষ্টা করছিলেন, যদিও আমাদের ইস্যুটা কিন্তু এটা আমাদের ইস্যু ছিল না, এটা হচ্ছে মোরালিটির একটা ইস্যু। আর আমরা কংগ্রেসরা আমি তৈরি করে নিয়ে গিয়েছিলাম যে জনস্বার্থে কিছু বলবো। যাই হোক, যখন হট্টগোল পাকিয়েছে তখন আমরা এটার মধ্যে অংশগ্রহণ করেছি এই মোরালিটির ইস্যুর উপর। যদিও মোরালিটির বলতে শাসক দলের কোনো কিছুই নেই, যদি থাকতো তাহলে নিশ্চয়ই কোনো পদক্ষেপ ওনারা নিতেন। যাই হোক, ত্রিপুরা মথা এবং সিপিএম দল এই ইস্যুটাকে নিয়ে যখন প্রতিবাদ শুরু করেছেন তখন আমরা এতে সামিল হয়েছি। এমন কিছুই করিনি, সকালবেলা আপনারা ক্যামেরায় দেখতে পাবেন, বরঞ্চ যারা প্রথমবার জয়ী হয়ে এসেছিল ত্রিপুরা মথা এবং সিপিএমের, আমি বলেছিলাম যে ওটা করো না, এভাবে যেও না, ওদিকে এগুলো একটা লিমিটের মধ্যে থেকে তোমরা তোমাদের প্রতিবাদটুকু জানাও। যখন কিছুক্ষণ পর যখন দুজন বিধায়ক একজন বিধায়িকা বোধহয় ওই টেবিলেও এটা অনুচিত হওয়ার পর যখন নেমিং করলো, হঠাৎ করে দেখলাম আমার নাম। তো আমি বুঝতে পেরে গেছি তখনই যে আমাকে বিধানসভায় বলতে দেবে না এরা জনস্বার্থ বিষয়গুলো, যেগুলো বিভিন্ন সোসাইটি, ক্রস সেকশন মতো সোসাইটির থেকে আমি সংগ্রহ করেছি, এগুলো সরকারের গোচরে আনা, সরকার যাতে অ্যাক্ট করে। এটা আজ করতে পেরে প্রথম দিন থেকেই আমার বিরুদ্ধে একটা সাঁড়াশি আক্রমণ, যাতে আমি কথা না বলতে পারি, এটা আমি উপলব্ধি করেছি। দ্বিতীয়ার্ধে যখন যখন উইথড্র হলো, আমি দ্বিতীয়ার্ধে যখন এই রাজ্যে জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে, বিশেষ করে 125th অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন কথা বলছিলাম, হঠাৎ করে আমি কথা বলছি, আমাকে স্পিকার থামাবে যদি কোনো কিছু বলে থাকে। হঠাৎ করে দেখলাম দুজন মন্ত্রী দাঁড়িয়ে, মানে পয়েন্ট অফ অর্ডার না বললেও দাঁড়িয়ে যখন খুশি তখন যে খুশিতে বলে যাচ্ছে। তাদের বেলা সবসময় মাইক অন থাকে, আমরা বলতে গেলে মাইক অফ থাকে। তো আমাকে ডিস্টার্ব করছে এরকম। তখন স্পিকার বললো, শুধু আপনার সময় শেষ। তখন আমি একটা ছোট্ট করে গল্পটা আমি শেষও করতে পারিনি। গল্পটা অর্ধেকটা গল্প বলেছিলাম, এর মধ্যেই তো ওই হট্টগোল বেঁধে যাওয়ার পর আপনারা দেখেছেন আমাকে সাসপেন্ড করা হলো। তো উদ্দেশ্য, যাদের মাইন্ডসেট আমি থাকছে একে কথা বলতে দেওয়া হবে না, তো কি বলবো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। হচ্ছে একটা কালো দিন রচিত হয়েছে বিধানসভার বুকে,
পুরো সেশনের জন্য এই বিধানসভা কোনোদিন কাউকে এরকমভাবে পুরো সেশনের জন্য এরকম কি করলাম আমি তো কাউকে নাম উচ্চারণ করিনি, বিধানসভার নাম উচ্চারণ করিনি। আমি একটা চতুষ্পদ প্রাণীর ব্যাপার নিয়ে অর্ধেকটা গল্প বলেছি, এর মধ্যে লঙ্কাকাণ্ড বেঁধে গেল, হইচই হই হট্টগোল, গল্পটা শেষ করতেও দিল না আমাকে, এর মধ্যে আমাকে পুরো সেশনের জন্য আমাকে বহিষ্কৃত করা হলো। তো এটা বোঝা যায় যে এরা জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে যে আমরা ফ্লোরে হাউসে সরকারের গঠনমূলক সমালোচনা করে মানুষের সাথে সরকারকে একটু নাড়াবার চেষ্টা করি, সেটা ওরা চায় না। এরা চায় সমস্ত প্রচার, আইটি ডিপার্টমেন্ট, ফ্ল্যাগ, সরকারি মেটেরিয়ালস, এদের আইটি ডিপার্টমেন্ট মিলে অপপ্রচার চালিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এভাবেই চলতে চায়। তো এটাই যদি হয় তাদের চিন্তাধারা বহিঃপ্রকাশ, আমার কী করার আছে বলুন। সংখ্যাগরিষ্ঠ এদের স্পিকারের ভূমিকা আমি বলবো, স্পিকার হয়তো বা চায়নি, আর চিফ মিনিস্টারও ধরুন নতুন, আমি ওনার বিরুদ্ধে কোনো কিছু নেই, হঠাৎ করে কয়েকজন মন্ত্রীর চাপে পড়ে এই জিনিসগুলো ওনার, যেহেতু উনি এতটা আইন সম্পর্কে কিংবা এই আইনসভার রুলস অ্যান্ড প্রসিজিয়ার সম্পর্কে উনি ওয়াকিবহাল নন, কাজে ওনাকে দিয়ে এই সমস্ত করানো হচ্ছে। তো ইমেজটা কার নষ্ট হচ্ছে? ইমেজটা মাননীয় মুখ্যমন্ত্রী নষ্ট হচ্ছে। এরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভাকাঙ্ক্ষী না, এরা টিকি বাঁধা আরেকজনের কাছে। তো এই যদি হয়ে থাকে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আগামী দিনগুলোতে রিয়েলাইজ করবেন কারা শুভাকাঙ্ক্ষী এবং কারা মানুষের কথা বলতে চায়। সরকারের কাছে রাজ্যের মানুষের কথাগুলো যদি বলি, সুরাহার যদি রাস্তা খুঁজে বের করি, এর থেকে কনস্ট্রাকটিভ অপোজিশন আর কি হতে পারে? এটাই তো করার চেষ্টা করছিলাম আমরা। কথা বলতে না দিলে তো এরকম হই হট্টগোল হবেই। আর এরা চাইছে আমরা জনস্বার্থে কথা না বলে হই হট্টগোল করে, আমরা তো এই ফাঁদে পা দিতে চাই না। কিন্তু আমরা যখনই জনস্বার্থে কথা বলতে উঠি, এদের নির্বাধায় কোনো পারমিশন ছাড়াই যে যার মতো করে এক সবগুলো মাইক অন থাকে, এরা টিপলে মাইক অন, আর আমরা যতবার চেষ্টা করি মাইক অন করার, মাইক আমাদের অফ হয়ে থাকে। তো এগুলো করে গণতন্ত্রের আওয়াজকে যদি স্তব্ধ করে দিতে চায়, মানুষ আগামী দিন বিচার করবে। আমরা দেখতে পাই পবিত্র বিধানসভায় সেখানে কিছু মন্ত্রীদের অপশব্দ ব্যবহার করতে, সেটা কতটুকু হওয়া সঠিক বলে আপনার মনে হয়? না, এগুলো তো শুনেও শুনবে না, এরা এগুলো শুনে এক্সপাঞ্জ করবে না। আপনি যদি প্রসিডিংসগুলো দেখেন, মন্ত্রীরা কি কথাবার্তা বলছে, অপশব্দগুলো কি, এগুলো তো স্পিকার, আমরা যদি ইনডাইরেক্টলি কোনো একটা গল্প বলার চেষ্টা করি, গল্পটা সম্পন্ন হতেই এক্সপাঞ্জ মানে পুরোটা বাতিল করে দাও, রেকর্ডে যাবে না। তো এই হচ্ছে পার্থক্য। এখন যদি এই চেয়ারে বসে যদি ইম্পার্শিয়াল যদি ভূমিকা কেউ না নিতে পারেন, তো কী করবো আমরা? দলের ভূমিকায় অবতীর্ণ এরা সবাই, দলীয় স্বার্থ রক্ষায় অবতীর্ণ, মানুষের কথা মানুষের চিন্তা ভাবনা করে না, গোল্লায় যাক মানুষের স্বার্থ। এরা আছে, এদেরকে নিয়ে লুটপাটের চলছে, অবাধে লুটপাট চলছে, অবাধে একটা আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে, কালোবাজারি এবং মজুদদারদের স্বর্গরাজ্য। আপনার বাজার গিয়ে দেখুন কি অবস্থা, একটা লঙ্কা থেকে আরম্ভ করে শাক সবজির দাম কোন জায়গায় এসে ঠেকেছে। এই কথাবার্তাগুলো বলার জন্যই তো আমাদের বিধানসভা। জিআরবিটির রেজাল্ট নিয়ে কথাবার্তা বলবো, সুযোগ নেই। এসটিজিটির সমস্যা নিয়ে কথা বলবো, সুযোগ নেই। এই যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস TES এর পরীক্ষা, দাবি করেছিলাম আমরা যে এটা 7 বছর বাদে একটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা পরীক্ষা হচ্ছে, কেন বহিরাজ্যের এরা এতে পার্টিসিপেট করবে? আবার কবে ইন্টারভিউ হবে গড নোজ। তাহলে এই যে তোমরা এফেক্টটা তোমরা কেন TES এর বেলা হবে না, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষার বেলায় কেন এটা বাতিল করে নতুনভাবে কেন হবে? তো গঙ্গার জল যদি সত্যিকারের গঙ্গার জল হয়ে থাকে, আমি জানি না, আমি শুনলাম হাওড়ার জল নিয়ে এসে নাকি ট্যাপের জল নিয়ে এসে, আমি জানি না। গঙ্গার জল নিয়ে আসলে তো আমার গেটের বাইরের জায়গাটা একটু পবিত্র করে দিয়ে গেছে, জোগাড় টোগাড় দিয়ে গেছে মহিলা মোর্চারেরা, আমি খুব খুশি হয়েছি তাদের এই আচরণে। আরও একটি বিষয় আমরা দেখতে পাই যাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে, যে এই বিধানসভা অধিবেশনের পর বিরোধী দলনেতা যিনি রয়েছেন অনিমেষ দেববর্মা এবং তার পাশাপাশি আপনি এবং মন্ত্রী রতনলাল নাথকে নাকি একই সাথে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা গেছে। তবে বিধানসভার মধ্যে তুই তুকারি কেন? না, এটা ঠিক না। এটা হচ্ছে এক্সপানশনের আগে, যখন ওই দুটো রুম উদ্বোধন হয়েছিল, তা আমরা একটা জায়গায় বসেছিলাম, তা আমাদেরকে পরিষদের দলনেতা গিয়ে ওখানে হাতে ধরে নিয়ে এসে
আমাদের এটার মধ্যে অংশ করছে। আমরা তো স্পোর্টিংলি আমরা নিয়েছি। সরকারের কাজে কেন আমরা বাধা সৃষ্টি করব? আমাদের যতটুকু সাধ্যমতো আমরা চেষ্টা করব। আমাদের মূল উদ্দেশ্য কি? এরা যে মানুষ হাসুক, নানা সমস্যা, ছোটখাটো সমস্যা, এগুলো হয়তো মুখ্যমন্ত্রীর কাছে দেখা করে বলার মতো যে যদি সময়ও চায়, সময় পায় না ব্যস্ততার কারণে। তো আমাদের কাছে আমাদের অ্যাভেলেবেল মানুষ আমাদের কাছে কিছু কথা বলে যায়। আমরা এই কোন জায়গায় কথা বলবো? বিধানসভার ভেতরে। বিধানসভার ভেতরে নিয়ে কিছু কমিটমেন্ট আদায় করা যায় কিনা মানুষের সাথে, এটাই তো হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা যদি কারোর মনে করে এটা একটা পার্সোনাল ইস্যু, যে না এই স্ট্যান্ড থেকে সরবো না, না এটা হতে দেব না, না কথা বলতে দেব না, জনস্বার্থে আওয়াজ তুলতে দেব না, তাহলে তো ঠকবে কারা? এ রাজ্যের মানুষ। আর এ রাজ্যের মানুষ যদি ঠকেন, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের আচরণ একই হবে। আমাদের কথা বলতে দাও, কাজ করো না করো তোমাদের ব্যাপার, আমরা তো ফোর্স করে তোমাদের কাজ করাতে পারবো না, কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে। গণতন্ত্র এটাই সিস্টেম। এটা যদি কেউ ধূলিসাৎ করার চেষ্টা করে, যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করে, এরকম চিত্র আরও হবে, এর থেকে বেশি মাত্রায় হবে। আর যখন কথা বলতে দিতে চায়, আমরা নিশ্চয়ই আমরা ভালোভাবে কথাবার্তা বলবো। আমরা তো এখানে হইট্টগোল করতে যাইনি, জনস্বার্থে কথাবার্তা বলতে গেছি। কথা বলতে দেবে না, মাইক অফ করে দেবে, তো প্রতিবাদ করার ভাষা কোনটার? এভাবেই চলতে হবে। তাহলে এভাবেই প্যান্ডেমোনিয়াম তৈরি হবে। পাহাড়ি অঞ্চলের একটি বিষয়ে থাকবো। পাহাড়ি অঞ্চলে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের একটা অভিযোগ, তারা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। এবং আপনাকে যেহেতু আমরা বরিষ্ঠ নেতৃত্ব হিসাবে সমস্ত বিষয়ে আমরা দেখতে পাই আপনি এগিয়ে যান, সমস্যা সমাধান করার বিষয়টি দেখে থাকেন, সেখানে আমরা রাজ্যের যিনি বর্তমানে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো রয়েছেন, যারা পাহাড়ে ক্ষমতায় রয়েছে, তাদেরকে প্রশ্ন করার চেষ্টা করলে তারা বলেন যে সরকার পক্ষ থেকে সঠিক যে অর্থ বরাদ্দ করা প্রয়োজন এডিসি এলাকার জন্য তা বরাদ্দ করা হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী যিনি বর্তমান রয়েছেন, ওনাকে আমরা বহুবার বলতে শুনেছি যে এডিসি এলাকার যতটুকু অর্থ বরাদ্দ করা হচ্ছে তা সাফিসিয়েন্ট। তবে কি মনে হয়, এই যে অভিযোগগুলি উঠে আসছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, কোথায় ঘাটতি রয়েছে? দেখুন, এডিসির মধ্যে যে টাকার পরিমাণ বরাদ্দ করা হচ্ছে, তার 80% বেশি টাকা শুধু এমপ্লয়িজ এবং তাদের স্যালারি বাবদই খরচ হয়ে যাচ্ছে। উন্নয়নের টাকা কোথায়? কেন ভিক্ষে করতে হবে? আমরা তাই জন্য তো কংগ্রেসের যে একটা স্ট্যান্ড আমরা বরাবর নিয়ে আসছি, যে এই 125তম সংশোধনী বিলটা পার্লামেন্টে পাস করো, এদের হাতে সরাসরি অর্থ প্রদান করো। ওয়াই দে উইল ব্যাক বিফোর দ্য গভর্নমেন্ট? ইট ইজ এন অটোনোমাস বডি। আর্টিকেল 275, 280 মানে কেন্দ্রীয় সরকারের যে সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস, কেন এডিসিটার হকদার হবে না? কেন এডিসি আবার রাজ্য সরকারের কাছে ভিক্ষাং দিয়ে মনোভ নিয়ে হাত ভিক্ষা করতে হবে? তাহলে কোথায় স্বায়ত্তশাসন? তাহলে এই মোর এম্পাওয়ারমেন্ট, আমাদের এই যে বিলটা, মোর এম্পাওয়ারমেন্ট টু দ্য টিটিএডিসি, ডাইরেক্ট ফান্ডিং, ইমপ্লিমেন্টেশন অফ আর্টিকেল 275, 280, এগুলো তো মানুষের স্বার্থে। এখন যদি টাকায়, যে আমি দেখতে শুনতে পাচ্ছি কর্মচারীদের বেতন দিতে পারছে না, কেন কেন সেটা হবে? এখন যদি কেউ মনে করে এদেরকে টাইট দেওয়ার জন্য টাকা না দিয়ে এদেরকে এডিসি এরিয়ার মধ্যে এদেরকে মানে ব্যাড নেম আর্ন করায়, আর আরেকদিকে বলে যে আমরা টাকা আমরা দিয়ে দিচ্ছি, তো কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে টাকা? তাহলে টাকা কোথায় যাচ্ছে? তাহলে সরকার বলুক যে আমরা টাকা দিচ্ছি, ত্রিপুরা মতো যে ওখানকার যে সরকারে রয়েছে এরা নয়ছয় করছে, বলুক। তাহলে একটা তদন্ত হোক, অর্থ নয়ছয় তদন্ত হোক। এটাও তো করছে না এরা। তাহলে এগুলো ধূপে টিকবে না। এগুলো মানুষ জানে, শিক্ষিত মহল জানে, যারা জনজাতিরা বন্ধুরা, যারা সরকারি কর্মচারী বিভিন্ন পদে অধীন রয়েছেন, তারাও উপলব্ধি করছে। টু ডিফেম ত্রিপুরা মথা ইন দ্য টিটিএডিসি, they are playing a dirty game. Now they are busy. তো কিছুদিন আগে বিকাশ দেববর্মায় সবাই মন্ত্রী হয়েছে, আমাদের এখানে 3 জন এমডিসি ছিলেন। এদের কাছে এসে দে আর অফারিং মানি, 2 কোটি 3 কোটি যা লাগে বল, চলে আয় বিজেপিতে যোগদান কর, আমরা করি। কেন সেটা হবে? ইজ ইট এ হেলদি সাইন? সব জায়গাতে একই। এটা হচ্ছে কি জানেন তো, ম্যাগনেট চেনেন তো, চুম্বক কি আকর্ষণ করে? লোহা। ঠিক আছে, একটা ভালো ইন্টেলেক্ট আর একটা ইন্টেলেক্টকে অ্যাট্রাক্ট করে। যারা বুক রিডার, ভালো ভালো নোভেল পড়ে, তাদের বই আকর্ষণ করে। আর বিজেপি আকর্ষণ করে ঠগ, বাটপার, লুটেরা,
এদের কি ৭৫,০০০ কোটি টাকার গল্প শুনিয়েছে কিছুদিন আগে ২৭ তারিখ গত মাসের ৩ তারিখ যে এনসিপি নাম করে, আর ঠিক ওই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন দেশের প্রধানমন্ত্রী, তাদেরকে এই দলে সামিল করলেন জুলাই মাসের ৩ তারিখ। জুন মাসের ২৭ তারিখ কথা বললেন আর জুলাই মাসের ৩ তারিখ সামিল করলেন এই সমস্ত তথাকথিত অভিযুক্ত, প্রধানমন্ত্রীর মুখে শুনলাম যে করাপ্ট পারসনস, ৭৫,০০০ কোটি টাকা। তো বিজেপি ইজ এ পার্টি which not only aids and abets corruption, frauds, luteras, drug addicts. It is a party which is meant only to win elections and rob the people of their wealth. আমরা বিধানসভার অধিবেশনে দেখতে পাই এবারে ২৭,৬৫৪ কোটি টাকার বাজেট পেশ হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি ৬11.৩ কোটি টাকার ঘাটতি রয়েছে। এ বিষয়ে আপনাদের কি পরবর্তী অধিবেশনে পদক্ষেপ থাকবে? দেখি আগে এই বাজেট তো এটা মনে হয় আগরতলা শহরের যে বড় বড় ক্লাব, চিত্তরঞ্জন, শান্তিপাড়া, রাম ঠাকুর সংঘ, নেতাজি প্লেন সেন্টার, যেগুলো আছে, তারা যে বাজেট তৈরি করে পুজোকে কেন্দ্র করে, এটা ক্লাবের বাজেটের থেকে বেটার যা দিয়েছেন। এটা ক্লাবের বাজেটে অনেক সিস্টেমেটিক বাজেট পেশ করে থাকেন, কিন্তু এটা যেটা দিয়েছে এটা মানুষের স্বার্থে কোনো কাজে লাগবে না। এটা জনহিতের স্বার্থে নয়, মানুষের স্বার্থে নয়। আমি বলবো, যদি আমি সুযোগ পাই বাজেটের ব্যাপারে আমি বিধানসভায় বলবো, কোথাও কোনো কর্মসংস্থানের কোনো কিছু নেই। এ রাজ্যের যুব সম্প্রদায় আজকে হতাশায় ভুগছে, শিক্ষিত যুব সমাজ, তাদের কর্মসংস্থান নিয়ে একটা কোনো রূপরেখা, গাইডলাইন, লং টার্ম পার্সপেক্টিভ প্ল্যান কিংবা শর্ট টার্ম পার্সপেক্টিভ প্ল্যান কোনো কিছুই নেই এর মধ্যে। তো দিস ইজ এ বাজেট টু লুট দ্য পিপল অফ দেয়ার ওয়েলথ। দিস ইজ এ বাজেট which is anti people, anti মানে youth, I should say. কংগ্রেসের একজন পুরখাওয়া নেতৃত্ব প্রশান্ত ভট্টাচার্য, আমরা সেদিন দেখতে পাই তিনি শাসক দলে পুরখাওয়া নেতৃত্ব বলে আমি গেছে, এতে কংগ্রেস তার জন্য মানে একটা ভালো লোক যার জনসমর্থন রয়েছে, যা মানুষ যার সাথে রয়েছে, এরা গেলে ইট ইজ এ লস। আর ব্যক্তি স্বার্থে যদি কেউ যান, ইট স্পিক্স ভলিউম অফ বিজেপি কোন জায়গায় আছে। এদের জয়েনিং করাতেও মুখ্যমন্ত্রী ও পার্টি অফিসে উপস্থিত থাকেন, কোন জায়গায় এসে ঠেকেছে ভালো করে আন্দাজ আমরা করতে পারি। এর বাইরে কিছু বললাম না, ব্যক্তিগত লড়াই নয়। I wish him all the best in BJP. Let him feel the heat in BJP. একেবারে যদি বলি, আমরা 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে প্রায় 4 মাস ধরে ধনপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে তা অভিভাবকহীন রয়েছে, এবং সেখানে এখনো পর্যন্ত উপনির্বাচনের কোনো ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু প্রশ্নটা থাকছে যে আমরা গতকালকে যিনি ত্রিপুরা সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এই প্রশ্নটি করি। তিনি বলেন যে 1:1 হওয়া প্রয়োজন ধনপুর বিধানসভা কেন্দ্রে। তিনি বলেছেন যে যারা ইন্টেলিজেন্স রয়েছে তাদের ইশারায় কাফি হ্যাঁ। এ বিষয়ে কি বলে? তো মানে প্রবাবলি এ লেসন হ্যাজ বিন লার্নড। এটা বিধানসভা নির্বাচনের আগে হলেই ভালো হতো, যদিও বিলম্বে বোধোদয় হয়েছে। ভালো, উইল ওয়ার্ক অন ইট। আর সময় আছে তো, সেপ্টেম্বরের বোধহয় 20-22 তারিখের মধ্যে আমাদের নির্বাচনটা সম্পন্ন করতে হবে। তো উই ক্যান এক্সপেক্ট সামওয়্যার ইন দ্য আফটার 15th of August প্রবাবলি এটা হতে পারে। সাপোর্ট চেয়েছেন তিনি একেবারে অন ক্যামেরায়, সে বিষয়ে কি বলবেন? কিসের সাপোর্টে? ধনপুর যে বিধানসভা কেন্দ্র, এটা তো এখনো কে ফাইনাল হয়নি। লাস্ট নির্বাচনে লড়াই করেছে আপনার সিপিএম দল, ওখান থেকে লড়াই করেছে। এখন কি সিপিএম লড়াই করবে না কংগ্রেস লড়াই করবে না মথা লড়াই করবে? জেতার যার সম্ভাবনা বেশি সে নিশ্চয়ই লড়াই করবে এবং অন্যান্য দলগুলো সমর্থন জানাবে যদি 1:1 ফর্মুলা হতে হয়। ইট ইজ টু আর্লি টু সে কমেন্ট অন দিস। একেবারেই শেষ মুহূর্তে দাঁড়িয়ে সামনে 2024 লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দলের কতটুকু প্রস্তুতি রয়েছে রাজ্যে? চলছে আমাদের গুটি গুটি পায়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সংগঠনের দিকে উনি জোর দিচ্ছেন, বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছেন। গণতান্ত্রিক আবহাওয়া যদি বিরাজমান থাকে রাজ্যের মানুষ বিজেপিকে যেন তো 39% পেয়েছিল, এবার এর থেকে কমবে বলে আমি মনে করি।
একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? আমরা গঠনমূলকভাবে আমরা সরকারকে আমরা পরিচালনা করতে চাই বিরোধী দল হিসেবে। উই আর দ্য ওয়াচডগ অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের প্রহরী হিসাবে আমাদের ভূমিকা, মানুষের অধিকার রক্ষায় আমাদের ভূমিকা। এখন গণতন্ত্রই যদি বিধানসভার ভেতরেই না থাকতে পারে, তাহলে রাজ্যের মানুষের কি অবস্থা এটা মানুষ উপলব্ধি করতে পারছেন। মানুষের কাছে এতটুকু আমার আবেদন থাকবে, স্ট্যান্ড বিসাইড আস, সাপোর্ট আস, ইফ নট ফিজিক্যালি বাট মরালি অ্যান্ড মেন্টালি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার। যারা ত্রিপুরা ছাড়া রয়েছেন তারা খাবার পাচ্ছে না, কিন্তু যারা ইএমরা রয়েছেন, এমএলএরা রয়েছেন, তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। चश्मा काला चश्मा पहनने का आदत नहीं है, स्कॉर्पियो लेके घूमने का आदत भी नहीं है, इतना हाई फाई का शौकीन भी नहीं है। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন বিরোধী দলনেতা, তার মাধ্যমে কি বোঝাতে? When they are in power, at that time I left that party because of my ideology and demand. গত সেটাই, নির্বাচনে কারা ঠকাচ্ছেন বলে মনে হচ্ছে আপনাদের? না, যারা নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্য রাজনীতিতে বেশ কিছু বিষয় নিয়ে বর্তমানে আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যেকেই জানি বর্তমানে চলছে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সেই সোশ্যাল মিডিয়াতে আমরা নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ আমরা বিভিন্ন বিষয় প্রতিনিয়ত পোস্ট করে থাকি। এবং আজকের দিনে রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশেষত রাজ্যের একটি জনপ্রিয় দল রয়েছে ত্রিপুরা মথা। সেই ত্রিপুরা মথা দলের নেতৃত্বদের আমরা আমাদের সাথে পেয়ে গেছি। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ত্রিপুরা মথা দলের একজন সক্রিয় নেতৃত্ব ডেভিড মুরা সিং স্যার। স্যার, প্রথমেই স্বাগত। যে বিষয়টি আপনার থেকে প্রথমেই জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে নানান বিষয় আপনার তুলে ধরা, বিশেষভাবে আমরা ক্ষোভ তুলে ধরতে দেখছি। সে বিষয়ে যাওয়ার আগে আমরা জানতে চাইবো যে বর্তমানে ত্রিপুরা মথা দল, যে দলটি গঠিত হয়েছিল, সেই দলের যে ডিমান্ড ছিল প্রথমে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে নিয়ে আপনারা যারা সক্রিয় কর্মীরা রয়েছেন, আপনারা কিভাবে ময়দানে কাজ করছেন বা আপনারা কতটুকু এগিয়েছেন এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে? আমি আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু জবাব দিব। আপনি বলেছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছিল। আমি বলতে চাই ত্রিপুরা মথার ডিমান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছিলর জায়গায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছিল এবং আছে, এবং আগামী দিনেও থাকবে। কারণ ছিল শব্দটা ভালো দিক নয়, কারণ ছিলর অর্থ হয়ে গেল পাস্ট, কিন্তু আমি মনে করি প্রেজেন্টেও গ্রেটার ত্রিপুরাল্যান্ড আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেটা আমি বিশ্বাস করি। যে বিষয়টা জানতে চেয়েছিলাম যে আপনারা সক্রিয় কর্মী হিসাবে আপনাদের ভূমিকা কি রয়েছে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাওয়ার দাবিতে? গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা কি রয়েছে সেটা রাজ্যের জনগণ সবাই জানে, এবং শুধু আমার নয়, প্রত্যেক গ্রাসরুট লেভেলের কর্মী এবং সমর্থক এবং যারা ম্যান্ডেট দিয়েছেন ত্রিপুরা মথার পক্ষে, সেই জায়গাতে ভোট পাস হই হোক বা ফেলই হোক, সবার অবদান রয়েছে। সেটা কতটুকু আগামী দিনে সেটার রেজাল্ট আউটকাম আসবে সেটা তো আগামী দিনেই বলবে, কিন্তু গুরুত্ব শুধু আমার ডেভিড মুরা সিংয়ের নয় বা কোনো একজন ব্যক্তির নয়, সবার গুরুত্ব আছে। কিন্তু আমি মনে করি প্রত্যেক ব্যক্তি যারা ত্রিপুরা মথার মধ্যে যে ম্যান্ডেট পাওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন এবং যারা ম্যান্ডেট দিয়েছেন, সেই অন্তিম ব্যক্তি পর্যন্ত তাদের সমান গুরুত্ব রয়েছে বলে আমি মনে করি এই আন্দোলনের উত্থানের পিছনে। আজকের দিনে দাঁড়িয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি তা কতটুকু এগিয়েছে বলে আপনারা মনে করেন? না, সেটা তো আমি বলতে পারবো না, কারণ যেহেতু এটা রক্ত পরীক্ষা কিংবা কোনো একটা ম্যাথমেটিক্স নয়, পলিটিক্স, সেখানে বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন পলিসি, বিভিন্ন সিচুয়েশন সেটার উপর নির্ভর করে। কিন্তু যেটা বাস্তব হলো ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অধিকার, যে অধিকারের জন্য দীর্ঘ বছর ধরে
70-75 বছর ধরে লড়াই করছে, সেই অধিকার চাই। সেই অধিকারের পক্ষে জনগণের এডিসি এলাকার এবং এডিসির বাইরেরও অনেক লোকের ম্যান্ডেট রয়েছে। সেটা গত নির্বাচনেই হোক বা এডিসি নির্বাচনেই হোক বা এর আগে আইপিএফটির যে আন্দোলনের সময়ের কথাই বলুক বা টিউজিএসের আন্দোলনের সময়ের কথাই বলুক, সব সময় একটা ম্যান্ডেট রয়েছে। সেটা উপর নিচে হয় এতটুকুই, কিন্তু ম্যান্ডেট রয়েছে। আমরা বর্তমানে দেখছি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে নিয়ে আমরা আপনাদের যিনি সুপ্রিমো আছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনাকে দেখতে পাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে, ইন্টারলকিউটার আসার কথাটাও আমরা শুনতে পেয়েছিলাম। তারপর আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বহুবার আপনাদের আশ্বস্ত করেছিলেন, তারপর কাজের কাজ কিছুই হয়নি। তো কিভাবে দেখছেন যে যারা কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছে তারা কি আপনাদেরকে কোনোভাবে সেখানে ঠকানোর চেষ্টা করছে? কিভাবে দেখছেন বিষয়টিকে? কেন্দ্রীয় নেতৃত্ব ঠকাচ্ছেন বা ঠকাবেন সেটা তো আমি বলতে পারবো না আগাম। আমি তো কোনো ঐশ্বরিক শক্তি নিয়ে বসে আছি না এখানে, আর ভগবানও নয়। সুতরাং সেটা তো ঈশ্বর ভগবানই বলতে পারবে। তবে আমি এতটুকু জানি, আমি আগেই বলেছি, সেটা আবার আমি বলতে চাই, পলিটিক্যাল পলিসি সিচুয়েশন এবং কন্ডিশনের উপর সেটা ডিপেন্ড করে। যেমন ভারতবর্ষের স্বাধীনতা অনেকেই বলেছিল সেই 1857 সিপাহী বিদ্রোহী হয়ে যেত, কিন্তু হয় নাই তখন। এরপরে 1911-12তেই হয়ে যেত লালা লাজপত রায়ের নেতৃত্বে, কিন্তু তখন হয় নাই। এরপরে আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের পরেই মহাত্মা গান্ধীকে আশ্বাস কিনে দেওয়া হয়েছিল যে এই ব্রিটিশরা ভারতকে স্বাধীনতা দিয়ে দেবে, কিন্তু সেটাও হয় নাই। এরপরে দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই হয়ে যাবে, সেটাও হয় নাই। নেতাজি সুভাষচন্দ্রর নেতৃত্বেই ভারত স্বাধীন হবে, সেটাও হয় নাই। কিন্তু শেষ পর্যন্ত একদিন তো হয়েছে। সুতরাং এখানে আমি বলতে পারবো না যে এই যারা নেতৃত্ব এর আগে ভারত স্বাধীনতার জন্য আন্দোলন করে এসেছেন বা করে এসেছিলেন তারা সবাই ঠকিয়েছেন, লালা লাজপত ঠকিয়েছেন, সেটা আমি বলতে পারবো না। বা সিপাহী বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিল তারা ঠকিয়েছেন, সেটাও আমি বলতে পারবো না। যারা এই নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি তো আইকন সারা বিশ্বের জন্য, রেভলিউশনের জন্য, উনি ঠকিয়েছেন সেটাও বলতে পারবে না। তবে আমি এটাই বলতে পারি সবার গুরুত্ব সমান আছে ভারত স্বাধীনতার জন্য, কিন্তু ওনারা সাকসেসফুল হয়নি যে কোনো কারণে। কোনো নেতৃত্বই চাইবে না যে সে ঠকিয়ে, জনগণকে ঠকিয়ে নিজের চেহারাতে মুখে কালি লিপ্ত করে ইতিহাসে ওনার নাম কালি দিয়ে পুঁতে দেওয়া হোক। সেটা কেউই কোনো নেতৃত্বই চাই না, যদি সে নেতা হয়ে থাকে, যদি সে লিডার হয়ে থাকে। লুডার হলে আলাদা ব্যাপার। লিডার এবং লুডারের মধ্যে পার্থক্য রয়েছে। লিডার যারা নেতৃত্ব দেয়, যারা নিজের একটা যে আইডিওলজি বা নিজের একটা ডিমান্ড, কোর ডিমান্ড, সেটাকে নিয়ে উইদাউট কম্প্রোমাইজ আন্দোলন করে, তাদের বলা হয় লিডার। যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস লিডার, নেতাজি, উনি কোনো সময় কম্প্রোমাইজ করেননি। লালা লাজপত রায় লিডার, রানী লক্ষ্মীবাই লিডার, তাই ওনাদেরকে আমরা স্মরণ করি। আর যারা লুডার, যারা কম্প্রোমাইজ করে, তারা হচ্ছেন লুডার। সুতরাং লুডার হচ্ছে সেটা এক প্রকার কি বলবো, ওনারা মিডলের মধ্যে দালাল। সুতরাং লুডার এবং লিডারের মধ্যে পার্থক্য রয়েছে। আমি মনে করি না মহারাজা প্রদ্যোৎ বিক্রমাদিত্য একজন লুডার। I believe Maharaja is our leader and he never compromised with our Dofa and our core ideology and core demand greater Tripura. যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে, আমি প্রথমেই বিষয়টি বলেছিলাম, এবং আমি দেখতে পাচ্ছি যে আপনি এখন বললেন যে ঠকানো সেটা ঈশ্বরের উপর আপনি সেটা বিশ্বাস করেন, এবং সেক্ষেত্রে আমি একটু জানার চেষ্টা করব যে এই যে ঠকাই বা ঠকানোর বিষয়টা আপনারই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে আমরা দেখতে পেয়েছিলাম, আপনি ঠকাই বলে উল্লেখ করেছিলেন। সেই ঠকাইয়ের মাধ্যমে তাহলে তখন আপনি কি ব্যাখ্যা করতে পেরেছেন? না, সেখানে আমি সোশ্যাল মিডিয়াতে আমি একটা ঠকাই বলে একটা শব্দ লিখেছিলাম। দেখুন, এই ঠকাই বলে আমি যে সোশ্যাল মিডিয়াতে যেটা পোস্ট করেছি, সেখানে তো আমি কোনো নাম বা কোনো দলের উল্লেখ করিনি। সেটা যে ঠকাই, সেটাতে আমি বোঝাতে চেয়েছিলাম যে যদি আমাদের জাতির সাথে বারবার ঠকাই হয়, সেই শব্দ তো মহারাজাও বারবার জনসভার মধ্যে উল্লেখ করেছেন গত নির্বাচনে। কারা ঠকাচ্ছেন বলে মনে হচ্ছে আপনাদের? না, যারা ঠকাবেন তাদের ঈশ্বর একদিন, সেই সায়েন্সের মধ্যে একটা ভাষা আছে, কি বলবো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া
বিপরীত ক্রিয়া রয়েছে, সেটা ফিজিক্সের মধ্যে আছে। সুতরাং আমি এটাই বলতে চাই, যারা ঠকাবেন তাদেরকেও একদিন সেই ঠগের সম্মুখীন করতে হবে একদিন, সেটাই আমি বলতে চেয়েছিলাম। আমি কাউকে উদ্দেশ্য করে সেটা বলিনি। সেটা যদি অন্য উদ্দেশ্য রাজনৈতিকভাবে সেটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে যাই তাহলে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কারোর বিরুদ্ধে সেটা বলিনি। যদি আমাদের সাথে প্রতারণা করা হয় তবে ওনার সাথেও যারা প্রতারণা করবে ওনার সাথেও প্রতারণা করা হবে, সেটাই আমি বলতে চেয়েছিলাম। দেখুন, সিরাজউদ্দৌলার সাথে যারা ঠকাই করেছিলেন, কে? মীর জাফর, মীর কাসিম বা জগৎ শেঠ, সেটা আমি জানি না কারা ঠকিয়েছেন, তবে ইতিহাসে আমরা জানতে পারি যে এই জগৎ শেঠ, মীর কাসিম ওনারা ঠকিয়েছিলেন। যেহেতু সিরাজউদ্দৌলাকে ওনারা ঠকিয়েছিলেন, পরবর্তীকালে ওনারা ঠকেছেন, সেটা তো ইতিহাস, সেটাই আমি বলতে চেয়েছিলাম। আরো একটি বিষয় জানতে চাইবো, আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে আপনার বেশ কিছু পোস্ট, তাতে আপনি বলেন যে যারা ত্রিপুরা ছাড়া রয়েছেন তারা খাবার পাচ্ছে না, কিন্তু যারা ইএমরা রয়েছেন, এমএলএরা রয়েছেন তারা বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, এমন একটি পোস্ট ছিল আপনার, তার মাধ্যমে কি ব্যাখ্যা? এমন আমি কোনো পোস্ট করি নাই, সেটা আপনি আবার দেখেন, যদি এমন পোস্ট করে থাকি তাহলে আপনারা দেখাবেন। ত্রিপুরা ছাড়া খেতে পাচ্ছে না এমন একটি আমি বলছি, আমি সেই পোস্টে লিখেছিলাম আমাদের গ্রাম পাহাড়ে পানীয় জল নেই, খাদ্য নেই, অথচ কিছু কিছু লোকেরা মস্তি করছে, সেটা আমি লিখেছিলাম। আমি কোনো সময় বলি নাই যে ওইখানে যে বলি নাই যে কোনো ইএম, এমএলএ, এমডিসি আনন্দ ফুর্তি করছে, সেটা আমি লিখি নাই। আমি লিখেছি সেখানে গ্রাম পাহাড়ে পানীয় জলের ব্যবস্থা নেই, খাদ্য নেই, খাবার নেই, গ্রাম পাহাড়ে পরেশানি হচ্ছে এবং অনেকে সেটা মজা করছেন, কিন্তু তাদের সুখ দুঃখটা বুঝতে পারছে না, সেটা আমি লিখেছি। আমি কোনো এমএলএ, এমডিসি বা ইএম এর নাম সেখানে উল্লেখ করি নাই, বা ইএম এমডিসি কথাও বলি নাই। সুতরাং আমি বলতে চাই, সেটার কারণ হলো বিসি ইলেকশন হচ্ছে না। গত 2016-তে বিসি ইলেকশন একবার হয়েছিল, এরপর 2021-এ হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে এখন পর্যন্ত বিসি ইলেকশন হয় না। 2021, 22-এ হচ্ছে না, 23-এ হচ্ছে না, এখন 24 আসছে। সুতরাং এই যে 3টা বছর উইদাউট ভিসি ইলেকশন, এবং ভিসি ইলেকশনের আগেও 2018-তে রাজ্যেতে আইপিএফটি বিজেপি সরকার প্রতিষ্ঠাতা হওয়ার পর এডিসির মধ্যে ভিসি নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে। সেই কারণে বলতে গেলে প্রায় ভিসিতে 8 বছর ধরে, 7-8 বছর ধরে ভিসিতে সেই বঞ্চনা চলছে, এবং সেটার যে আউটকাম, সেটার ভুক্তভোগী সেটা হচ্ছে ভিসি অর্থাৎ এডিসি এলাকার জনগণ। সেটা আমি বলতে গিয়ে এই কথাগুলো আমি বলতে চেয়েছিলাম। তার জন্য কে দায়ী রয়েছে বলে মনে হয় যে বর্তমানে এডিসি এলাকার জনগণ যারা সাফার করছেন বিষয়টাকে? আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মথার সুপ্রিমো বলছেন যে সরকার পক্ষ থেকে সঠিক পরিমাণে অর্থ বরাদ্দ করা হচ্ছে না এডিসির জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী আবার আমরা বলতে দেখছি তিনি যে বলছেন যে এডিসি এলাকায় যতটুকু অর্থ বরাদ্দ করা হচ্ছে তা সাফিসিয়েন্ট। তবে আপনাদের কি মনে হয় যে কোথায় গাফিলতি রয়েছে, কোথায় ঘাটতি রয়েছে যার কারণে সাফার করছে ত্রিপুরা জনগণরা? আমি সেটা জানি না। আপনি আমাকে যে কথাগুলি জিজ্ঞেস করেছেন সে কথাগুলি আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার এই শুক্লা, আমার ছোট ভাই, বা বিকাশ দা, ওনাকে জিজ্ঞেস করুন, বা এডিসির সম্বন্ধে যদি জিজ্ঞেস করতে যান তাহলে এডিসি অ্যাডমিনিস্ট্রেশনে আছেন আমাদের মাননীয় পূর্ণদা সিএম, ওনাদেরকে সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করলেই ভালো হবে, অথবা কোনো এমডিসি ইএমকে। কারণ আমি যেহেতু এমডিসি না, ইএম না, কোনো প্রশাসনেও নেই, সেটা সম্বন্ধে আমি সঠিক তথ্য জানিও না, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, এটা বাস্তব, সারা রাজ্যের মধ্যে এডিসি এলাকার মধ্যে বঞ্চনা চলছে, এবং সেই বঞ্চনার কারণ কে বা কাহারা সেটা আমি এখনও বলতে পারবো না অ্যাডমিনিস্ট্রেটিভলি, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেশনে নেই। তবে আমার এলাকাতে, আমি যে এলাকা থেকে আমি গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, মির্জা কাঠেলে এলাকা, সেই আমার এলাকার লোক আজকে খুবই বঞ্চিত। আমার এলাকার মধ্যে একটা কমিউনিটি হল নেই, পানীয় জলের ব্যবস্থার সমস্যা রয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থার সমস্যা রয়েছে, এবং গ্রাম পাহাড়ে আজকের ডেটে রোজগার নেই হওয়ার কারণে বিভিন্ন যুবকদের দেশের বাইরে, রাজ্যের বাইরে পাড়ি দিতে হচ্ছে কাজের জন্য, এবং বিভিন্ন বিপথে কাজ করতে বাধ্য হচ্ছে। সেটা আজকের ডেটের বাস্তব।
সেটা আমার মুখের কথা নয়, আপনারা মিডিয়ারা গিয়ে সেই এলাকাগুলোতে আপনারা পরিদর্শন করুন এবং দেখুন। সুতরাং সেই বঞ্চনা তো গত 73 বছর ধরেই চলছে আমাদের মধ্যে, সেটা আমি বিশ্বাস করি। সেই কারণেই তো আমি আজকে এই কথাটা আমি বলতে বাধ্য হয়েছি যে একটা আন্দোলন চাই, একটা শক্ত আন্দোলন হতে হবে এডিসি এলাকার জনগণের স্বার্থে, যেই আন্দোলন যাতে এই কেন্দ্র সরকারের কে বাধ্য করে যে এখানের যে মূল সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসতে, যেভাবে মণিপুরে হয়েছে। কারণ শুধুমাত্র আমরা কাকতি মিনতি করে যে কোনো দাবি আদায় সবসময় করা যায় না। নিজের আদায় অধিকার করার জন্য লড়াই করতেই হবে। লড়াই ছাড়া কোনো দিন কোনো অধিকার আদায় করা যায় না। কারণ সেটা একজন এই বিশিষ্ট একজন বিপ্লবী বলেছিলেন, কোনো দিন लड़ाई छड़ा उंगली टेढ़ा करने के बिना अपना अधिकार कभी भी नहीं मिलता। अधिकार पाने के लिए कुछ ना कुछ तो करना पड़ेगा। महाराजो बोले चुप रहने से कुछ नहीं मिलेगा, कुछ तो करना पड़ेगा। तो मैं तो एक ऐसा आदमी हूँ, मैं कभी चुप रहना नहीं चाहता, और चुप रह के किसी के सामने जाके हाथ फैलाना मुझे अच्छा नहीं लगता। मैं लड़ना चाहता हूँ, और मुझे लगता है कि महाराजा लड़ने के लिए हम लोगों को सामने रखेगा, वो सामने से लीड करेगा। और महाराजा ने मुझे बताया भी, आज सुबह ही मैं महाराजा से फ़ोन किया और मैं महाराजा के साथ मिलने के लिए आज आया था। वो तो गलती से आपका एडिटर ने कॉल किया कि आइए इधर पे, तो गलती से मैं इधर पहुंच गया। तो महाराजा को भी मैंने कॉल किया, उन्होंने बताया कि वो गुवाहाटी में चला गया आज नहीं। तो सुबह ही मैंने कॉल किया, तो कॉल करने के बाद बताया। गलती से क्यों आ गए, ऐसे क्यों बोल रहे हैं आप? हाँ? गलती से आ गया हमारे ऑफिस में? नहीं, मैं महाराजा के साथ मिलने के लिए आया था। तो महाराजा तो गुवाहाटी में चले गया। तो उसके बाद मेरा यहाँ फ़ोन किया था, बोला आपका एडिटर ने बहुत बार फ़ोन किया था, बोला तो लाइन नहीं हुआ। बाद में उनको लाइन में मिला तो बताया कि आप ये है, ये चल रहा है, तो आप थोड़ा आके बोल दीजिए। तो मुझे लगा कि ये सब चीज़ में साइलेंट रहने से ठीक नहीं होगा। हाँ, कुछ तो बोलना पड़ेगा। और मुझे तो ये सब हो रहा है मालूम ही नहीं था। असल में मैं गांव का आदमी हूँ। चश्मा, काला चश्मा पहनने का आदत नहीं है, स्कॉर्पियो लेके घूमने का आदत भी नहीं है, इतना हाई फाई का शौकीन भी नहीं है। गाँव का आदमी हूँ, फार्मर आदमी हूँ। मेरा यहाँ पे रबर का बागान है, रबर का काम कर रहा था, और मोबाइल देखता भी नहीं हूँ। तो ये सब क्या चल रहा है मैं देखा भी नहीं। जो मुझे मन में आया वो फेसबुक में मैंने लिखा एक दो, तो इससे इतना बड़ा बवाल हो जाएगा ये मुझे मालूम नहीं था। तो बाद में मुझे मालूम पड़ा कि বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে, সোশ্যাল মিডিয়াতে যেটা পোস্ট করবেন সেটা সকল জনগণেরা দেখে থাকে। তার খোলাসার জন্যই আপনার সাথে যোগাযোগ করা বা আপনার থেকে বিষয়গুলোর সমাধান বা স্পষ্টীকরণ চাওয়া। আরও একটি বিষয় আপনি বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন বিরোধী দলনেতা, তার মাধ্যমে কি বোঝাতে চেয়েছি? कब मैंने लिखा? একটি পোস্ট ছিল আপনার? नहीं, मेरा ऐसा कोई पोस्ट नहीं था, मैंने नहीं लिखा। सोशल मीडियाते আমরা পোস্ট দেখার পরেই প্রশ্নটা করছি। नहीं, अगर मैंने ऐसा कुछ लिखा, मैंने पोस्ट किया, तो आप मुझे दिखा सकते हैं, लेकिन मुझे ভুল বলে ব্যাখ্যা করেছেন নাকি ঠিক বলে ব্যাখ্যা করেছেন, সেই কারণে কিন্তু জনগণের মধ্যে একটা বিভ্রান্তি। मैं तिपरा मथा का आदमी हूँ, तो तिपरा मथा का आदमी तो मैं गलत बोल के ही उसको शेयर किया होगा, तो नॉर्मली है। अच्छा, तो इसमें विभ्रांत होने का कोई बात ही नहीं है। तो विभ्रांत हওয়ার তো কোনো কারণেই প্রশ্নই আসে না। তিপ্রামথার লোক, আমি তিপ্রামথার সপক্ষেই তো বলবো, সেখানে তো আমি তিপ্রামথার বিপক্ষে তো কোনো বলি নাই। সেটাই আজকের দিনে আরো একটি বিষয় তাহলে স্পষ্টীকরণ হয়ে গেল যে এই যে পোস্ট, এটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম প্রশ্ন উঠে আসতে যে কি কারণে এই পোস্টটি করেছেন, সেই কারণেই কিন্তু আমরা প্রশ্নটা আপনার কাছে ছুড়ে দিয়েছি। मुझे लगता है कि जिन लोगों ने अफवाह फैलाया है उन लोगों को ही पूछना चाहिए। मैंने तो अफवाह नहीं फैलाया ना। मुझे लगता है कि थानसा को तोड़ने के लिए साजिश किया जा रहा है, और पोस्ट तो ऐसा मैं पहले भी करता था, और मेरे अलावा बहुत दूसरा लोग भी करते हैं पोस्ट। तो उसको अफवाह नहीं फैले कि सिर्फ एक दो आदमी को क्यों टार्गेट किया जा रहा है। तो আমি মনে করি সেটা গভীর চক্রান্ত রয়েছে। সেই চক্রান্তর শিকার করার জন্য আমাদেরকে
করার জন্য চেষ্টা হয়ে থাকতে পারে কোনো একটা মহল থেকে, তবে আমি মনে করি না সেগুলি ইম্পর্টেন্ট। তবে আমি মনে করি যারাই বিভ্রান্ত সরানোর চেষ্টা করেছেন, তারাই বক্তব্য দিচ্ছেন, তারাই বিভ্রান্ত করছেন, তারাই আবার দিচ্ছেন। আমাদের পক্ষে তো কোনো রিয়াকশন আসেনি, না, আমরা তো কিছু বলি নাই। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে বিষয়টি জানতে চাইবো, একটি দলকে শক্তিশালী বা সংগঠনকে শক্তিশালী করার জন্য গ্রাস লেভেলের যারা কর্মীরা রয়েছে তাদেরই অনেকটা প্রয়োজন থাকে, যারা সক্রিয় কর্মীরা রয়েছে আপনাদের মতো। আগামী দিনে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সচেষ্ট করে তোলার জন্য আপনাদের কি ভূমিকা থাকবে? वो तो महाराजा तय करेगा, क्योंकि महाराजा इज आवर सुप्रीमो, महाराजा इज आवर लीडर, सो ही विल डिसाइड। মহারাজা যে পথে আপনাদের পরিচালিত করবে আপনারা সেই পথেই চালিত হবে। যদি সেটা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পক্ষে হয়, সেটা আমাদের আন্দোলনের, আমাদের জাতির অস্তিত্বের জন্য সেই লড়াইটা হয়, আমি মনে করি সেই লড়াই উনি করছেন, সেটা যদি হয় তো অবশ্যই আমরা থাকবো, আমাদের আইডিয়ালজি তো সেম। আরেকটা বিষয়, এই যে কিছু অফওয়া ফেলানো হচ্ছে, সেটাই আমি বলতে চাই। আপনার সোশ্যাল মিডিয়াতেই দেখলাম, আপনাকেই প্রশ্ন করতে দেখলাম এবং অন্যান্য মিডিয়াগুলোকে দেখলাম আমরা নাকি বিজেপিতে জয়েন করছি, এই সব করছি। সেটা তো পরিষ্কার বোঝা যায় সেটা বিভ্রান্তিমূলক। কারণ যেই বিষয়গুলি নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু একটা মহল, কিছু একটা লোক, সেই বিষয়গুলি আমি অনেক দিন পরে আমি জানতে পারি এবং আমি মনে করলাম সেটা একটা মাইনর জিনিস, সেগুলিকে ইগনোর করাই ভালো। কিন্তু যেহেতু সেটা মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকায়ও লেখালেখি হয়েছে, সেটা আমি আজকের ডেটে মনে করি সেটা উত্তর দেওয়া উচিত। যেমন একটা পোস্ট করেছে বা ভাইরাল করা হয়েছে যে সদাগর কলয়ের গাড়ি, এমডিসি সদাগর কলয়ের গাড়ি, সেটাকে ফটো মেরে সেটাকে দেখিয়ে বলা হয়েছে সে নাকি বিজেপিতে জয়েন করতে চলেছে এবং ওর সাথে আরও 2-3 জন 4 জন এমন এমডিসি রয়েছে, অমুক মুখ ফলানা, এত ক্রোর্স। সেই জিনিসটার থেকেই কিন্তু সেই সূত্রপাতগুলো হয়েছে। আমি মনে করি সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ রাস্তার মধ্যে একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, সেই গাড়িটার ফটো মেরে এমন ভাইরাল করা হবে, সেটা যুক্তিসঙ্গত নয়। রাস্তার মধ্যে অনেকের গাড়ি দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে কি রাস্তার মধ্যে কি গাড়ি কেউ পার্কিং করা যাবে না? রাস্তার মধ্যে তো অনেক নেতা, অনেক লোকেরই গাড়ি পার্কিং করা হয়। তো সেই দিনটাতে ব্যানার্জি পাড়াতে গাড়ি পার্কিং ছিল, আমি নিজে খুঁজছিলাম ওনার সাথে, এবং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মার বাড়ি ওই গলিতেই, এনসি দেববর্মাজির বাড়িও ওই গলিতেই, বিরজিৎ সিনহাজির বাড়িও ওই গলিতেই, মাননীয় মন্ত্রী রতনলালের বাড়িও ওই গলিতেই। পরে জানতে পারলাম প্রতিমা ভৌমিক, মাননীয় কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী, ওনার বাড়িও ওই গলিতেই। তো সেখানে তো সমস্ত নেতার গলি এখানে, এবং ইভেন আমাদের এমবিবিডব্লিউএস এর নেতা ডক্টর বিজয় দেববর্মা, ওনার বাড়িও সেই গলিতেই। তো রাস্তার মধ্যে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সেটাকে ফটো মেরে এটা ভাইরাল করা, তো সেটা তো ঠিক নয়। যদি রাজনীতি চক্রান্তও হয়ে থাকে, সেই চক্রান্ত হালকা চক্রান্ত, গভীর চক্রান্ত করতে হলে আরও বড় সাজিশ, আরও মানে বড়ভাবে সেটাকে আরও ঘুরিয়ে করা উচিত। এটা তো সিম্পল, তারপরেও কেন বিভ্রান্ত হচ্ছে আমি বুঝতে পারছি না। সেই দিন আসলে সকালবেলাতে 8টার সময় এই চা খেতে খেতে ওনার সাথে কথা বলছিলাম, আমাদের এই টিপ্রামথার এমপি, এই মাননীয় বিধায়ক, টিপ্রামথার মাননীয় বিধায়ক এই চিত্তরঞ্জন দেববর্মা, ওনার বাড়িতে আমরা কথা বলছিলাম। কিন্তু হঠাৎ করে বিকালবেলা দেখতে পেলাম সেই গাড়িটার ফটো ভাইরাল করে এই সদাগর কলই নাকি অমুক এইসব অপপ্রচার করা হচ্ছে। তো সেটা যদি আপনারা আরও পরিষ্কারভাবে জানতে চান, আপনারা জিজ্ঞেস করুন মাননীয় বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মাকে। ওনার বাড়িতেই আমরা কথা বলছিলাম এবং ওনার এলাকাতে কিছু লোক, আমাদের কর্মী রয়েছে, আমাদের নেতৃত্ব রয়েছে, ওনাদের কিছু কমপ্লেনের, ওনাদের কিছু দাবি ছিল, সেই দাবি নিয়ে আমরা আলোচনা করছিলাম ওই দিন এবং পার্টির বিষয়ে। তো সেটাকে এভাবে এত রং লাগিয়ে সেটাকে প্রচার করা, সেটা ঠিক হয় নাই। এবং যারা এইসব প্রচার করেছেন, আমরা জানতে পেরেছি কারা এইসব চক্রান্ত করছেন, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের থেকে অনেক আলাদা। আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখুন, আমি আইপিএফটি,
নিষ্ঠার সাথে আইপিএফটিতে করেছি। যেই দিন আমরা জানতে পারি যে আইপিএফটি বিজেপির সাথে নির্বাচনে আতাত হবে, তখনই আমরা আইপিএফটি থেকে বিদ্রোহ করে আইপিএফটি ছেড়েছিলাম। সেটা আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। বিজেপি পরবর্তীকালে আমি বিজেপি জয়েন করার পরেও বিজেপিতে স্টেট কাউন্সিলের ওনারা ওয়াদা করেছিল, কিন্তু স্টেট কাউন্সিল আজ পর্যন্ত হয়নি, সঙ্গে সঙ্গে আমি বিজেপি ছেড়ে দিয়েছি। সেটা আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। নট ইন ইলেকশন টাইম, when they are in a power, at that time I left that party because of my ideology and demand. এবং যে সময় মহারাজার সাথে আমরা রাজনীতি একসাথে শুরু করি, এনজিও ছিল, কোনো এমএলএ এমডিসি ইএম হওয়ার কোনো বাসনাও ছিল না। তখন মাত্র 10-12 জন লোক ছিল। আমি ছিলাম, সদাগর ছিলাম, এই মাননীয় ইএম রুনেল ছিল, মাত্র 10-12 জন লোক ছিল মহারাজার সাথে। আমরা 10-12 জনই এনজিও হয়ে ত্রিপুরা মতো শুরু করেছিলাম। আমাদের যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকতো যে দল বড়, যে দলের মধ্যে বেশি সুখ সুবিধা, সেই দলেই তো আমরা থাকতাম। সুতরাং আমার উপর দাগ লাগানোর আগে নিজের গেরিবানে ঝাঁককে দেখনে সে আচ্ছা হোগা, নিজের চোখের যে কালি সেটাকে ঠিক করা উচিত। আরও আমি বলতে চাই, আমি নিজের প্রশংসা করতে চাই না, তবে আমি গর্বের সাথে বলতে চাই, গত নির্বাচনে দেখুন অনেক লোক টিকিটের জন্য দৌড়াদৌড়ি। আমি তো নিজেই সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিলাম যে আমি টিকিট চাই না, আমি রাজবাড়িতে গিয়ে ধর্নাও দেবো না টিকিটের জন্য। আমি টিকিট চাই না, আমাকে টিকিট দরকার নাই। আমি চাই আমাদের মথা গভর্নমেন্ট ফর্ম করুক, ভালো রেজাল্ট করুক, ম্যান্ডেট আমাদের পক্ষে থাকুক, এবং আমাদের যে দাবি সেই দাবিটা আরও তীব্র থেকে তীব্রতর হোক, সেটার আওয়াজ। সেটাই আমি বলেছিলাম। সেটা আমার এই যে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াগুলিতে আপনি গিয়ে দেখুন। সুতরাং আমার উপর কীভাবে আরোপ লাগাতে পারেন, বা সদাগর কলেজের উপর। সুতরাং যারা আরোপ লাগিয়েছেন তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড চেক করুন। আমি দেখেছি কিছু লোক আরোপ লাগিয়েছেন, সেই যারা আরোপ লাগিয়েছেন তারা একদিনে পার্টি চেঞ্জ করেছেন। একদিনে আইনপিটি ছিল, টিকিট পাবে শুনে নেক্সট দিন আরেকটা পার্টিতে চলে গেল ইলেকশনের সময়। একদিনে রাজনীতিক চেঞ্জ করেছে, তাদের কথার কি ভ্যালু রয়েছে? টিকিট পাবো শুনে একদিনে রাজনীতি চেঞ্জ। ইএম পাবে না, যোগাযোগ শুরু, পেয়েছে আবার চুপ, স্টপ। সেই সব লোকের কথার কোনো ভিত্তি নেই আমি মনে করি যারা আমাদেরকে এইসব আমাদের উপর কালিমা, আমাদের উপর দাগ লাগানোর চেষ্টা করেছেন, তারাই সবার আগে বিজেপিতে গিয়ে জয়েন করতেও পারে। এবং আমি দেখেছি আইপিএফটির সময়ও আমার ওপর যারা উল্টো পুল্টো আরোপ লাগিয়েছিলেন, আজকে তারা মিথ্যা প্রমাণিত হয়েছে, আমি সত্যি প্রমাণিত হয়েছি। সেটা আমার বারবার প্রমাণ করার প্রয়োজন নেই। আর যারা আমাকে উল্টো পুল্টো আমার ওপর আরোপ লাগিয়েছিল, আজকে তারাই আইপিএফটি ছেড়ে বিজেপিতে সবাই, আমি নাম নিয়ে বলতে চাই না, তারাই আজকে সবাই বিজেপি হয়ে গেছে। আজকে নাম সর্বস্ব পার্টি। সুতরাং যারাই চক্রান্ত করেছেন তাদের একটা উদ্দেশ্য রয়েছে, স্বার্থ রয়েছে। সেই স্বার্থের উদ্দেশ্যকে ধূলিসাৎ করে আগামী দিনে আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে বলে আমি মনে করি। এবং মান অভিমান দলের মধ্যে থাকতেই পারে, কোনো একটা পরিবারের মধ্যেও তো মান অভিমান থেকেই যায়। কোনো পরিবারের মধ্যে সম্পূর্ণ সুখ শান্তি 100% রয়েছে সেটা আমি বিলিভ করি না। হিউম্যান বিংয়ের মাইন্ড সেকেন্ডে চেঞ্জ হয়। সুতরাং মান অভিমান আছে বলে কি খাদ্য এবং বিভিন্ন যে রাস্তাঘাট, সেটার করুণ অবস্থা রয়েছে। এবং সেটা আমার এলাকার মধ্যে প্রত্যেক দিন ফোন করে একজন লোক চিকিৎসা করাতে পারছে না, টাকা নেই, রোজগার নেই, কি করে সমস্যার সমাধান হবে, রাস্তাঘাট নেই। তাহলে যখন আমরা সেই যে ওয়াদাগুলি ফুলফিল করতে পারি না, সেই যে চাহিদা, মানুষের চাহিদা যখন পূর্ণ করতে পারি না, তখন নেতৃত্ব হিসেবে, এলাকার নেতৃত্ব হিসেবে অবশ্যই আমাদের মনে দুঃখ লাগে এবং সেইগুলি নিয়ে আমাদের মনে অবশ্যই আফসোস হয়। কিন্তু সেটা বলে তো সেটা আমার মনে কিছু আফসোস হলো, আমার মনের মধ্যে কিছু মাইন্ড আপসেট হলো, সেটা বলে তো আমি এই দলের বিরুদ্ধে চলে গেছি, সেটা অপপ্রচার করাটা ঠিক নয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমরা আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে সোশ্যাল মিডিয়া যেহেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে যে অপপ্রচারই বলুন না কেন বা বিশেষ কিছু আলোচনা সমালোচনা শুরু হয়েছিল,
তার খোলাসা বা স্পষ্টীকরণ তুলে ধরার জন্য আমাদের এই মুহূর্তের এক্সক্লুসিভ ইন্টারভিউ ছিল আমাদের ত্রিপুরা মথার যিনি সক্রিয় নেতৃত্ব রয়েছেন বা কর্মী রয়েছেন ডেভিড মুরাসিনের সাথে। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। লেজিসলেটিভ পার্টির পক্ষ থেকে আমি নিজে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম এবং সিপিআইএম দলের পক্ষ থেকেও একজন ওনাদের বিধায়ক উনি এনেছেন এবং আমি জানতে চেয়েছি যে হোয়াট ইজ দি স্টেটাস অফ অ্যাডজর্নমেন্ট মোশন। কারণ এই নীল ছবি দেখা আজকেও কিন্তু আমি সকালবেলায় যাদববাবুর ওই ক্লিপিংসটা দেখছিলাম যে হাউ হি ওয়াজ ওয়াচিং। আজকে আরো ক্লিয়ার হলো আমার কাছে, হি ওয়াজ ওয়াচিং। অনেকক্ষণ ধরে তিনি দেখছিলেন, অনেকক্ষণ দেখার পর আবার স্ক্রোল করে আবার আরেকটা জায়গায় যাচ্ছে। তো ইট ওয়াজ এ ফ্যাক্ট দ্যাট এমএলএ সাহেব এটা দেখেছেন বিধানসভার পক্ষে বসে। তো এটা আমাদের জানার অধিকার, এটা আমাদের অধিকার ছিল যে অ্যাডজর্নমেন্ট মোশন এই বিধানসভাকে এবং বিধানসভার যে মানটা মর্যাদা এটাকে নষ্ট করার প্রতিবাদে আমাদের আলোচনায় একটা সুযোগ নেওয়ার দরকার ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে when I was asking question what is the status of my adjournment motion, তখন কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয় শুধু বলেছেন যে এটা আমি শুনব এবং আমার দিকে চাননি, কিন্তু he did not look at me at all. একজন বিরোধী দলনেতা, forget about running as a বিরোধী দলনেতার একটা চেয়ার থাকে এবং বিধানসভা only declared that post. বিরোধী দলনেতা যখন উঠে এই কথা বলেন, ইভেন আদার অপোজিশন গ্রুপ দে সিট। আপনারা দেখেছেন সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র বাবু উনি বসে পড়েছেন সেই। কংগ্রেস দলের পক্ষ থেকে 3 জন বিধায়ক ছিলেন, all 3 of them they are politically senior to, তারপরও ওনারা বসে পড়েছেন। কিন্তু মাননীয় স্পিকার আমার দিকে চাননি, শুধু বলেছেন যে আমি ব্যাপারটা শুনি বলে কিন্তু মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রীর দিকে দিয়ে ওনারা কি সিগন্যালটা দেন, এই সিগন্যালের অপেক্ষা। And then we have no other option. গণতন্ত্র যখন আপনার অধিকারটাকে কেড়ে নেওয়া হয়, you have only option is এটাকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা এবং বেলে গিয়ে আমরা স্লোগান দিয়ে এটার প্রতিবাদ জানিয়েছি, দাবি তুলেছি। পরবর্তী সময় স্পিকার বললেন যে অনিমেষ বাবু তো আপনাকে বলছিলাম যে এই বাজেট পেশ হওয়ার পর আমি ঘটনা নিয়ে শুনি, কিন্তু শুনবো মাই কোয়েশ্চন ওয়াজ ভেরি, আমি আজকেও বলছি রিকোয়েস্ট ওয়াজ আমার মোশনটা কি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট। তো এখন ধরে চেঁচামেচি হচ্ছে হাউসের মধ্যে, তখন তো স্পিকার মহোদয় বলতে পারতেন যে হ্যাঁ আমি আমাদের আলোচনার সুযোগ দেব, আপনার যার যার সিট চলে যান। উনি দেননি, কিন্তু এইভাবে স্পিকার আবার আমাদের রাজ্যে সমস্ত অংশের মানুষকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, স্পিকার যে নিরপেক্ষ ব্যক্তি, he does not belong to BJP. When he sits in the house, he is a neutral man. He does not belong to Tirupura. He does not belong to
সিপিএম কংগ্রেস একজন নিরপেক্ষ ব্যক্তি হাউসকে পরিচালনা করবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেমন স্পিকার, অনিমেষ দেববর্মা বিরোধী দল নেতারও উনি and he accept neutrality সেদিন দৃশ্য দেখলাম, আপনারা তাদের ভিডিও ফুটেজ দেখুন, he was not looking at me at all, এবং শাসক দলের লোকেরা এত কথা বলেছে সেদিন মাইক ছিল, এবং আমাদের সমস্ত বিরোধী দলের সদস্যের মাইক বন্ধ করে দিয়েছে। আমি কতবার গেলাম মাইক দিতে, can I talk, can I get in the matter, আমার মাইক অফিস ছিল। এই যে ঘটনার প্রতিক্রিয়া জানতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং হাউসের যে লিডার অফ দি হাউস, আমি তো লিডার অফ দি অপোজিশন, বাট প্রফেসর ডক্টর মানিক সাহা, the honorable CM of this state is leader of the house, অনেক পরে উনি আছে, উনি ত্রিপুরা সিপিআইএম এবং কংগ্রেস দলের বিধায়করা এভাবে আমরা হয়ে গিয়ে যে আন্দোলনটা করি, we not want to do that, কেন আমরা এটা করব? যদি আমাদের we only wanted আলোচনাই আপনি করবেন, আপনারা আলোচনার জন্য অনুমতি দেননি, এটা আপনাদের দোষ। আন্দোলন আমাদের করতে হয়, নেভার ওয়ান্টেড এই ধরনের হট্টগোল বিধানসভার মধ্যে আমরা করব, এটা আমরা কখনোই আমরা ভাবিও না, এবং আমাদের করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী পরবর্তী কি বলেছেন, এটা জঙ্গলরাজ, এভাবে পবিত্র বিধানসভার সম্মানটাকে আমরা নষ্ট করেছি। নাও আওয়ার কোয়েশ্চেন ইজ, এই জঙ্গলরাজ যেহেতু উনি বলেন যে পবিত্র বিধানসভাকে অপবিত্র করেছে, যিনি বিধানসভার মধ্যে বসে নীল ছবি দেখেছেন, তার বিরুদ্ধে ওনারা একটা কথাও বলেন, নাইদার বিজেপি পার্টি নর বিজেপি দলের পরিষদীয় দল, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি লেজিসলেটিভ পার্টি, যে লেজিসলেটিভ পার্টির মূল নেতা হচ্ছেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী, হি ইজ দি লিডার। কিন্তু যাদব নাথের বিরুদ্ধে একটা কথা আজ অব্দি বললেন, হোয়াট অফ দ্য অনারেবল স্পিকার অলসো ডিড নট। তো যে ব্যক্তি অপবিত্র করেছে বিধানসভাকে, তার প্রতিবাদে, তার বিরুদ্ধে রাজ্যের মর্যাদা, বিধানসভা মর্যাদা সারা দেশে এটা আলোচনা হয়েছে। এই লোকটার বিরুদ্ধে যখন আশা করার জন্য সুদার হলাম, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মঙ্গল রাজ তৈরি করেছে বিধানসভার, অতীব দুঃখ। রাজ্যের মানুষ বিচার করবেন। এখন কি বার্তা গেছে মানুষের, সেইটাই বার্তা গেছে যে যদি একজন এমএলএ বসে বিধানসভার মধ্যে নীল ছবি দেখতে পারে, এনি সিটিজেন, এই রাজ্যের যে কোনো নাগরিক যে কোনো জায়গায় নীল ছবি দেখলে তাকে সাজা শাস্তি দেওয়া যাবে? ইট মিনস ইনডাইরেক্ট, আই ডোন্ট নো হোয়াট ইট বলছে যে ইথিক কমিটিতে যাবে। আমরা বলেছি ইথিক্স কমিটিতে তাদেরকে পাঠানো। আমি যদিও এত বেশি আইন জানি না, তারপরেও বলছি কোনো কেস পেন্ডিং আছে, কোন ধরনের অতীব মাত্রা আইনের দৃষ্টিভঙ্গিতে, আইনের দৃষ্টিতে যদি কেউ কোনো আনলিগাল কাজ করে থাকে, নর্মালি সাচ কেসেস এগুলো ইথিক্স কমিটির মধ্যে। সারা ভারতবর্ষে এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে, এবং বিধায়ক নিজেও কেঁদে কেঁদে চ্যানেলের মধ্যে বলেছেন আর এবং আমি বন্ধ করতে পারছিলাম, বন্ধ কিন্তু বারবার যাচ্ছেন, বারবার এটাকে আলো করছেন, এটাকে দেখে
অনেকেরই জানেন নর্মালি শাসক দলের বহু লোক 9 জনের কমিটির মধ্যে আপনারা দেখবেন 6 জনের শাসক এবং একজন বা দুজন তিনজন বিরোধী দলের সদস্য সেখানে আমাদের সন্দেহ ছিল যে ঠিক কমিটিতে এটাকে 1 নম্বর পাঠানোর দরকার নেই, কারণ বিধায়ক নিজেও শেয়ার করেছে ওনার শাস্তির ব্যবস্থা গ্রহণ, ওনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ কর্ণাটকে ধরনের ঘটনা হয়েছিল, তখন সেখানকার স্পিকার অ্যাকশন নিয়েছেন। উড়িষ্যা এমন ঘটনা হয়েছে একজন কংগ্রেস বিধায়কের সাথে, ওনাকে অ্যাকশন নেওয়া হলো, সাসপেন্ড করা হলো। গুজরাটে 2 জন বিজেপি বিধায়কের এই ধরনের ঘটনায় জড়িত হওয়ার অনেক পত্র পত্রিকার উল্লেখ সংবাদগুলো দেখেছি, সেখানেও অ্যাকশন নেওয়া হয়েছে। যাদব বাবুর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। Maybe they have problem with their numbers. কারণ 31 জন যাদব বাবুকে যদি সাসপেনশন বা ডিসমিস করা হয় তাহলে সংখ্যাটা 30-এ দাঁড়াবে। It does not mean যে রাজ্যের মানুষকে একটা ভুল ভাগ দেবে যে ছবি দেখে বিধানসভার মধ্যে যুব সমাজকে কি মেসেজ দিতে চেষ্টা করছে। This is really wrong. আমরা খুব দুঃখী এই ব্যাপারে এবং আবারও নিন্দা করছি এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অন্তত যা আমাদের বিরুদ্ধে কথা না বলি, যাও লাল নাথের বিরুদ্ধে তাতে কিছু বয়ান ওনার দেওয়া উচিত, এটা আমরা মনে করি। এবং বিধানসভা 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো এই কেন? যারা পবিত্র বিধানসভার মর্যাদাকে রক্ষা করতে চায় তারা আন্দোলন করেছে, আর যে মর্যাদাকে হানি করেছে, মর্যাদাকে নষ্ট করেছে, তা রক্ষা করতে গিয়ে যারা বিধানসভা মর্যাদাকে রক্ষা করবে তাদেরকে সাসপেনশন করেছে। Now as the people of Tripura, that's the decision of honorable speaker and leader of the house. কে এর নামটাকে প্রস্তাব দিয়েছে ওরা মাননীয়। This is one. Number 2, বাজেট সম্পর্কে এই বাজেটের ভাষণ তো সেই দিন আমরা আন্দোলনে ব্যস্ত ছিলাম, স্লোগানে ব্যস্ত ছিলাম এবং আমাদের পক্ষে পাত্তা না বাজেটের উপর ভাষণ রাজ্যের সম্মানীয় অর্থমন্ত্রী এই ভাষণটা পেশ করেছে। পরবর্তী সময় এই ভাষণটা পড়লাম, there is one more budget at a glance. হচ্ছে কি বাংলায় সংক্ষেপে, তার সংক্ষেপ ডিটেইলস এটা পর আরো বই আছে। বাজেট at a glance 2020-2024। এক কথায় যে রিয়েকশনটা দেব, এই বাজেটটা কিছু না, এই বাজেটটা হলে গত বছরের বাজেটটাকে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার আছে, এখানে টেস্ট করা যায়। মানে নিরঞ্জনের নামের পরিবর্তে অমিতাভ শুধু বদলে দিয়ে বলছে এটা একটা বাজেট। বাজেট জিনিস হোয়াট ইজ বাজেট? আমার নলেজে বাজেটটা হচ্ছে 2 ধরনের বাজেটের হেডটা থাকে। One is revenue budget, the other one is capital budget. Capital budget হচ্ছে অ্যাসেট তৈরি করা। আমি বিল্ডিং তৈরি করি, এটা অ্যাসেট। আমি হাসপাতাল ঘর নির্মাণ করব, এটা 2 বছর চলবে, দিস ইজ অ্যাসেট। এটা আসবে ক্যাপিটাল বাজেট। এটা নতুন কলেজ করব, বিল্ডিং করব, এটা পলিটেকনিক ইনস্টিটিউট খুলব, এটা হবে ক্যাপিটাল বাজেট। রেভিনিউ বাজেটটা কি?
আপনারা যা সাংবাদিক বন্ধুরা প্রেস ব্রিফিংটা কভার করছেন, আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে ক্যাপিটাল বাজেটের পরিমাণ অনেক বেশি হতে হবে। কারণ আমাদের রুট ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কলেজ, গরিবের জন্য ঘর, পানীয় জলের ব্যবস্থা, আমাদের স্কুল, ঘর, কলেজ, আরো অনেক কিছু নির্মাণ করার ব্যাপার আছে। সো আর ক্যাপিটাল বাজেট should be much higher than the revenue budget. আমি জানি না আপনারা এই বাজেটটা দেখছেন কিনা, what is our capital budget and what is our revenue budget. আমি পরবর্তী সময়ে এই প্ল্যানিং এর ব্যাপারে আসছি। একটা বিষয় বলছি যে অনেক সময় যারা ত্রিপুরা শাসন করছে, ত্রিপুরা রাজ্য যারা শাসন করছে, ত্রিপুরা রাজ্যে আরো কতগুলো অটোনমাস বডি রয়েছে যারা সরকার থাকার পরেও আর একটা লোকাল সরকার, লোকাল গভর্নেন্সের পর তারা শাসন করছে। এক নম্বর হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা লোকাল গভর্নেন্স। তারপর হচ্ছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, যেখানে একজন মেয়র রয়েছে, রাজ্যের সরকার আছে। তারপর দেখবেন মিউনিসিপাল কর্পোরেশনে তার আলাদা করে পূর্ত দপ্তর রয়েছে, তার জল বিভাগ রয়েছে, তার নানা টুকটাক এই যে রাস্তা কাজগুলো করার জন্য তার আলাদা একটা দপ্তর রয়েছে। They have their own wings parallel to the state government. ADC কে আর্থিক বঞ্চনা হচ্ছে, এটা আমরা গত বছর ধরে বলে আসছি যে রাজ্যে 35% লোক অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় বসবাস করছেন। তাহলে আর্থিক ডেফিনিশনে ত্রিপুরা রাজ্যের বাজেটটা হবে তার মোটামুটি 35% টাকা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে দিতে হবে। এইবার বাজেটে কি করেছে? they have given রাজ্যের বাজেট, আমার কাছে যা বাজেট আছে এটার ফিগার হচ্ছে 27,654 কোটি 4 লক্ষ টাকা। এটা হচ্ছে বাজেট মাননীয় অর্থমন্ত্রী সেদিন 2023-2024 বর্ষে বাজেট বরাদ্দ করেছে এবং এটা উনি পেশ করেছেন। এবং সেই বাজেট থেকে কি কি দিছে? মাত্র 672 কোটি টাকা দেওয়া হবে। If you calculate percentage wise, it comes nearly 2.7% of the total budget. যেখানে 35% লোক বসবাস করছে, সেখানে মাত্র বাজেটটা দেওয়া হলো 2.7%। তাহলে রাজ্যের সরকার পরিচালনায় যারা আছে তারাই বলছে এসিতে কেন কাজ হচ্ছে না, এসিতে যতগুলো কাজ হচ্ছে সেখান থেকে দুর্নীতি হচ্ছে, তাই সেখানে দুর্নীতি কি করা হবে? এবং এই 672 কোটি টাকা থেকে স্টেটমেন্ট রেকর্ড করে নিন, 580 কোটি টাকা চলে যাবে only for salaries and pension। আগে কই কোটিটা round about 92 crore ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য। 1 কিলোমিটার সড়ক পিচের রাস্তা তৈরি করতে খরচ করে কোটি টাকা। এবং এসিতে বর্তমানে 25টি দপ্তর রয়েছে। একটা দপ্তরকে যদি 1 কোটি টাকা বরাদ্দ করে 25 কোটি টাকা সেখান থেকে চলে যাবে। এডিসির কাছে 1183 কিলোমিটার সড়ক আছে, যেটা এডিসি কে রক্ষা করতে হবে। এদিকে মাত্র পিডব্লিউডি খাতে, আই এম টেলিং অনলি ফর এডিসির যে পূর্ত
অফ দি স্টেটমেন্ট, 177টা স্টেটমেন্ট দিয়েছেন ওনার বক্তব্যে দিয়েছে মাননীয় মন্ত্রী। এই 177টা স্টেটমেন্টের মধ্যে আপনারা দেখবেন যে যেগুলো হয়ে গেছে এটা বেশ কথা উল্লেখ করছে, এবং হবে এই কথা অনেক কম, আর আশা আছে অনেক বেশি। তাহলে আপনি আশা নিয়ে থাকবেন। বাজেটটা আমি বললাম এটি কিন্তু 611 crore ডেফিসিট, ডেফিসিটকে বাংলাতে কি ঘাটতি। এই রাজ্যে কোনো রিসোর্স নেই, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, নাথিং। আমাদের যা আসছে কোথেকে আসছে? কেন্দ্রীয় সরকার। কৃষকরা যাই জল পাচ্ছে, বন দেবতা উপর থেকে বিষ দেবে, তখনই হবে। এই তো কেন্দ্র সরকার যা টাকা দেবে আমাদের কেন্দ্রে মোদিজির সরকার, ত্রিপুরার যে মোদিজির সরকার, উভয় বিজেপি মানুষ এবং বিজেপির ডাবল ইঞ্জিন। বিগ ইঞ্জিন হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, স্মল ইঞ্জিনটা হচ্ছে ত্রিপুরার সরকার। ডাবল ইঞ্জিনের সরকার থেকেও ঘাটির বাজেট করে 611 কোটি টাকা কে দেবে? তার মানে যতটুকু ডিটেইলস বাজেটে বলেছে, ভাই তোমাকে আমি লাড্ডু খাবো, তোমাকে আমি স্কলারশিপ দেবো, তোমাকে আমি একটা ঘর দেবো, এই 611 কোটি টাকা যদি না আসে, আমি ধরেই নিলাম যে না আসে, তাহলে এই যে মানুষকে বড়ভাবে বলতে চেষ্টা করেছে তোমাকেও দেবো তোমাকেও দেবো, মিথ্যা কথা। If you see the record, last year বাজেটে যারা কথা বলেছে 100% কাজটা করে নাই। And the biggest movies, ABC গত বছর 619 কোটি টাকা এরা প্রমিস করেছে অ্যাপ্রোপ্রিয়েটেড বাজেট, তার থেকে মাত্র 80-83 টাকা দিয়েছে। More 18% বা 20% টাকা এসিকে দেয় না। কর্মচারী আন্দোলন হচ্ছে, বেতন কি দিয়েছে। এই যে বাজেটের মধ্যে আপনারা দেখেন কতগুলো আমি দেখেছি হচ্ছে যে মৎস্য চাষ, মাছ চাষ নাকি 12 মাস, এবং মৎস্য চাষে নতুন করে এখনো আমরা স্বনির্ভর হতে পারছি না। তারা বলছে সমাজের একটি ধ্বংসের জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এই ধরনের প্রকল্প নেবে। হবে ত্রিপুরা রাজ্য কবে মাস আসে, কবে স্বনির্ভর হবে? এরা যে বলছে যে 20 জন মৎস্য চাষীকে মাছ বিক্রয়ের জন্য বরফের বাক্স মোটরসাইকেল প্রদান করা হয়েছে। আর 3 জন মাছ বিক্রেতা তো একটা বাজারেই থাকে, লেক জমিতে। উদয়পুর বাজারে কি হবে, গুলবাড়ি কি হবে, বদলা বাজারে কি হবে? কিন্তু কোয়েট ছেড়ে সুভাষ পার্কে কোয়েট যে মাছদার আছে, মিনিমাম 10-12টা শুধু মাছের স্টল হবে সেখানে। 20টা দিন বলছে স্বনির্ভর হবে। 2 দিন যদি বাংলাদেশ থেকে মাছ না আসে ত্রিপুরায়, দেখবেন আপনারা মাছের দাম 1000 টাকা কিলো হবে। বলছে এটা আমরা আশা রাখছি এই ধরনের একটা সুযোগ সৃষ্টি করব, কিন্তু কি সুযোগ করবে এর কোনো উল্লেখ নেই। বলছে এখানে বিদ্যালয় প্রকল্প 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা। সুন্দর কথা। বিদ্যাজ্যোতি প্রকল্পটা কি? বিদ্যাজ্যোতি প্রকল্পটা হচ্ছে টাকা দিয়ে লেখাপড়া করবে। বিদ্যাজ্যোতি প্রকল্প কিন্তু বিদ্যের কোনো স্থান নেই সেখানে। ঘরের ছেলেরা পড়তে পারবে না। আমি আগেও বলেছি, একটা পরিবারে যদি 3 জন ছেলে মেয়ে থাকে, কিন্তু প্রতি বছর মিশনের জন্য পয়সা দিয়ে ফ্রি টাইম পয়সা দিয়ে সেখানে পড়াশোনা করতে হবে। আরো 400 ফি নেওয়ার জন্য
কালেকশনের সোর্স তৈরি করতে হবে। এখানে গরিবদের কথা, গরিব হ্যাজ গট নো প্লেস, মানে এই 400টা স্টুডেন্ট তুলছে, এখানে বিএল অন্তর্দয় আপনার বাড়িতে গ্রাম বাংলায় ঘুমায় গেন বাড়ি, আপনাদের কোনো স্থান নেই। বলছে আগামী 5 বছর 2000 কোটি টাকা খরচ করা হবে। 2000 কোটি টাকা খরচ করে মানুষের থেকে অর্থ না, আপনারা দেখুন আরো কয়েকটা জায়গায় কয়টা পয়েন্ট করছে সেখানে অন্তর্দয় অন্য যোজনা অন্তর্ভুক্ত এটা 1,17,000 লক্ষ 6,02,682 পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। এই রেভিনিউ আজকেও আমি কিছু কানেকশন দিয়েছি, তবে তিনি ফুড এন্ড সিভিল সাপ্লাই এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স এর মন্ত্রী, হি ইজ এ ইয়াং মিনিস্টার, আই এম শিওর ওনার নজরে যাওয়া উচিত। হি উইল ট্রাই, হি ইজ ট্রাইং ইন ফ্যাক্ট, এবং ওদের ভিলেজ কমিটি কোনো একটা ভিলেজ কমিটিতে একটা ফেয়ার প্রাইস সপ্তাহ ন্যায্য মূল্যে দোকান এটাই তো আগে বোর্ডিং যখন পড়াশোনা করতাম ন্যায্য মূল্যের দোকান জানতাম না, তো এখানে গেলে কাকুরা বসে এর মধ্যে গিয়ে দেখে কি বলে চিনির পরিমাপ করে, তেলের পরিমাপ করে, গেলে আমাদের কাকু আয় চিনি দিয়ে দিত, আমরা চিনি 6 লক্ষ এত পরিবার বিনামূল্যে চাল বিতরণ। আই রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার ফর ফুড এন্ড সিভিল সাপ্লাইজ এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স, হঠাৎ একটা পরিদর্শন না জানিয়ে অনেকগুলো ন্যায্য মূল্যের দোকানে উনি যদি এই ধরনের হাদারির ব্যবস্থা উনি পেয়ে যাবেন। আমি রিকোয়েস্ট এখানে বলেছে যে এই ধরনের ব্যবস্থা ওনারা দিচ্ছেন, এবং আরো বহু পরিবারকে দেখি তো একটা ভিলেজ কমিটি ন্যায্য মূল্যের দোকান আর জায়গায় 6-7 কিলোমিটার হেঁটে আর একটা ভিলেজ কমিটি দিয়ে রেশনের চাল দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু উল্লেখ। I tell you, tribal welfare হাস্যকর। 68 নম্বর অর্থমন্ত্রীর স্টেটমেন্ট, 80 নম্বর এটা কম নাকি, আগে 66টা স্টেটমেন্ট উনি যে ফেলেছেন আমি শিখে যাব। কুমুং হেডকোয়ার্টারে আপনাকে যারা সাংবাদিক বন্ধুরা কুমুং পার্ক আছে, কুমুং পার্ক ইজ one of the biggest and also the most beautiful park বলে ত্রিপুরা রাজ্যে এটা পরিচিত। এইখানে বলেছে থিম বেসড মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন, মানে জল নিয়ে আমি ঋষি কাপুরের একটা ফিল্মে কিন্তু সিংনাকার সাথে একটা ফিল্মে দেখতাম, নায়ক নায়িকা যাওয়ার পরে থেকে জল উঠেছে এবং গানটা শুরু হয়েছে। এই ধরনের একটা মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন তৈরি করবে, তার জন্য কত টাকা দিয়ে অনলি 1 crore, অনলি 1 crore। আমি ভাবলাম যে ত্রিপুরার যে সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে মানুষের মুখে মুখে আগামী 3 দিন রাজ্য সরকার একটা রাজধানী ঘোষণা করে ডেফিনেটলি গো টু। এটাও আমার কথা যে কুমুকে একটা ওয়াটার ফাউন্টেন তৈরি করবে, যেখানে বেঙ্গালুরে, কলকাতায় বা বিভিন্ন জায়গায় গুহাতে ওয়াটার ফাউন্টেনের জন্য
যার নায়িক গতি সে কিন্তু রাজনীতি করে না, ওকে সাংবাদিকতা আছে আপনার চোখে রয়েছে। অনেকে বলে না ৮০,০০০ টাকা যদি আপনি বন্দোবস্ত করতে পারেন আমি কিন্তু সাংবাদিকতার কারণে নিলাম। কেন তুমি এটা পাস করে দিলে, তাও ইংরেজি, তুমি কেন করতে কি? আর তো কোনো আইন আছে। সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেক ব্যক্ত চিত্ত শিক্ষিত যুবক যুবতীরা আপনার আছেন, আমি জানি। আমি কারণ আমি কিছু করতে পারছি না। এখানে বলেছে যে ২২,০০০ বিগত ৫ বছরে রাজ্যের ২২,০০০-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকে রাজ্যের বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষকে এটা জানাতে চাই যে আপনারা বলেন আপনার নামে দেখেন, আপনার এলাকায় দেখেন, কে বা কারা স্কিল ডেভেলপমেন্টে শিক্ষা নিয়ে এরা বাইরে কতজন চাকরি করছে এগুলো উল্লেখ আমি প্রশ্ন কোন কোম্পানি, কেন কোম্পানি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে ৩ দিনের কোর্স, ১ মাসের কোর্স, কি হারে টাকা নষ্ট হচ্ছে এগুলোর মনিটরিং হওয়া উচিত, সাকসেস গুলো আসা উচিত। নাথিং। আজকে অনেকগুলো ছেলে তারা ইঞ্জিনিয়ার স্কিল ডেভেলপমেন্ট চেষ্টা করছে আর কোথাও চাকরি পাচ্ছে। তার কি হচ্ছে? যাদের একটা আশা ছিল স্কিল ডেভেলপমেন্ট করে আমি একটা কিছু চাকরি পাবো, জানতে পারছি যে কোয়ালিটি স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট করে কিন্তু 5 স্টার হোটেলে আমি অনেককে দেখেছি ওয়েটারদের আমরা জিজ্ঞেস করি ইউ আর ফ্রম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, হোয়াট ইজ ইউর নেম? বুঝতে না তোমার বাড়ি কোথায়? ওয়েস্ট বেঙ্গলের লোক, আমি বাংলা বলবো, বলছে স্যার আমি 24 পরগনা ডিস্ট্রিক্ট। কোথা থেকে এসছো? বলছে আমি বাংলা মানে 24 পরগনা থেকে এসেছি। কি কোর্স করেছো? স্কিল ডেভেলপমেন্ট ফর 1 ইয়ার 49। কেমন টাকা পাচ্ছ? 27,000 টাকা। ভেরি গুড, ভেরি হ্যাপি। তোমার স্কিল ডেভেলপমেন্টের ওইখানটায় কেন সাকসেস রেট 80% প্লেসমেন্ট হয়েছে। আমার ত্রিপুরা যে সমস্ত স্কিল ডেভেলপমেন্টের কোর্স চালাচ্ছে, what is success rate? Most of the students এই সমস্ত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে গিয়ে নট ইভেন 30% ছেলেরা চাকরি পাচ্ছে। এই যে ম্যাচটা যাচ্ছে তাতে যুব সমাজের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে। স্কিল ডেভেলপমেন্ট কি বলবে তখন? স্কিল ডেভেলপমেন্ট যখন চাকরি করবে এটার মধ্যে এরা এটার মধ্যে রুটস এন্ড ব্রিজেস বলেছে গত বছরে করেছে কি এর কি গেছে বলছে 150 কিলোমিটার জাতীয় সড়ক করছে, ত্রিপুরা সরকার করছে। আমার প্রশ্ন, আমি আপনাদের বলি জাতীয় সড়ক নির্মাণের জন্য NHIDCL আছে, ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এখানে ত্রিপুরা ইঞ্জিনিয়ারদের বা ত্রিপুরা পূর্ত দপ্তরের কোনো কথা বলে না। এরা দিল্লি থেকে আসছে, দিল্লি সমস্ত কোম্পানিতে কাজ হচ্ছে, বাইরে কন্ট্রাক্টরের কাজ করছে, যা কাজ করছে ত্রিপুরায় এটা বলে এটা বলার আর অপেক্ষা নেই। এটাই তো বলে বাংলায়, মানে এটা আর কোয়াল নাই। কি আছে ন্যাশনাল হাইওয়ে? আমার অভিজ্ঞতায় বলছি, ন্যাশনাল হাইওয়ে যখন তৈরি হবে ইটের কোনো প্রয়োগ করা যাবে না, নো ইট, নো ব্রিক্স। কিন্তু আপনি গিয়ে দেখুন গোয়াইগমনপুর রোড এবং গোয়া থেকে এখন আগরতলা পর্যন্ত যে রুটটা হলো, সমস্ত ড্রেনের দেওয়ালে ড্রেন করছে, ওয়াল
হচ্ছে তো ঈদ দিয়ে এরা করছে। এবং সরকার এবং চুপচাপ, কমিটি, নো ইন্সপেক্টর, নাথিং। কিন্তু এখানে গর্ব করছে যে 2022 অর্থবর্ষে 150 কিলোমিটার জাতীয় সড়ক তারা তৈরি করেছে। মানে কে সরকার করছে তার উপর লিখেছে 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। 30 কিলোমিটার এডির হাতে, বন্ধু আমাদের বলছি আমি, এডিসির হাতে 1183 কিলোমিটার সড়ক আছে। আর যে কাছে তো কত কিলোমিটার সড়ক আছে আপনারা বুঝতেই পারছেন। 20 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করেছে এবং আগামী দিন করবে 3টি রোড ওভারব্রিজ নির্মাণ করা হবে। তারপর 85 কিলোমিটার রাজ্য সড়কটা করবে, তার 85 কিলোমিটার মোটর লাগবে সেখানে। আর বা জাতীয় সড়কের কোনো কথা নেই। আর যা হয়েছে জাতীয় সড়ক, আমি বললাম জাতীয় সড়ক মানে কি, এখানটায় ক্রসিং হবে, সেখানে স্পিড ব্রেকার থাকার কথা, সেখানে এটা কি বলে আমি ভুলে যাই, চেতাবনী, বিপ্লব বাবু এটা বলতে পারে, মোটামুটি জানেন যে ওয়ার্নিং সিগন্যাল থাকবে। ওয়ার্নিং সিগন্যাল এখানে আমাদের সাংবাদিক বন্ধু নিয়ে আসছেন, নাম বলবো না, উনি গোয়ায় জামুরা থেকে চাঁদমার যাওয়ার পথে গোয়াই কোমরপুর যে ন্যাশনাল হাইওয়ে, এটা তো ক্রসিং হচ্ছে। এবং এটার মধ্যে যদি কোনো ছেলে গাড়ি করে চলে যায় এখান থেকে, ট্রাক এসে যদি ধাক্কা দেয়, দেখবেন অ্যাক্সিডেন্টের খবর। There is no speed breaker, no warning signal, nothing. যেখানে জনবসতি থাকে সেখানে রাস্তার পাশে দেখবেন এটা বেড়ার মতো করে এটা দিতে হয়। এটাকে আমি টেকনিক্যাল ওয়ার্ডটা বলতে পারছি না, এরকম ব্যবস্থা নেই। তারপরে সরকার কিন্তু নাথিং বলছে এখানে 80 কিলোমিটার সড়ক তৈরি করে 3টা রুট ওভারব্রিজ নির্মাণ করা। পাওয়ার ডিপার্টমেন্টে কিছু কিছু জায়গায় প্রাইভেট সংস্থা গেছে, এর কি করেছে এখন আমার বক্তব্য, নাথিং পার্সোনাল স্টেট, কিন্তু রুট শেডিং এর শিকার। আমাদের গ্রামের বাড়ি ওরা শিকার, রুট শেডিং হলে হলো 3 দিন 5 দিন একদিন। আমার মাই ও ফাদার নিয়ে কি এমএলএদের কথা, বিরোধী দলনেতাদের কথাও চলে না কি, যে স্বাধীন হয়ে গেছে এখানে কোনো দেখা কি ব্যাপার বলছে, ট্রান্সফরমারটা চলে আমরা প্রতিদিন বললাম গিয়ে এখনো রিপ্লেসমেন্ট। সে যাই 7 দিন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পর they have given, তাও লেস পাওয়ারের দিয়েছে, আমি পাওয়ারটা ভুলে গেছি। তো এখন কি হয়, মানুষ আগরতলায় যদি শেডিং হয়, কারেন্টটা যায়, আপনি তো আগরতলায় ফোন করবেন না, ফোনটা তবে মানে আপনার এই আগরতলায় রুশিং হচ্ছে সেন্টার বসে থাকতে দিয়ে ফোন করবো, ওইখান থেকে ইনস্ট্রাকশন আসবে, তারপর মেরামত কাজ। এটা প্রাইভেট কে দিয়ে এই ব্যাপার। মিটারের ভক্ত আপনারা দেখেছেন, তাদের 2.5 টাকা বিল হওয়ার কোথাও 1000, 5000, 10,000, 25,000 আসছে। তারপর আরেকটা পাওয়ার ডিপার্টমেন্ট 143 নম্বর অর্থমন্ত্রী স্টেটমেন্টে বলেছেন রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামোর জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। কোম্পানি পর কোম্পানি মানুষের কি হচ্ছে, I would like to draw my attention, আমাদের রাজ্যের বর্ষিয়ান লিডার খুব পরিপক্ক, উনি পলিটিশিয়ান, ওনার এই দপ্তর
যেন দয়াটা আসে, কাইন্ড দেখে দেখবে। উনি আগে বলেছেন যে অনিল বাবু, গরমকালে কি এটা থাকে কারেন্টের তার এবং হুশ নাকি এগুলো গরম হলে পর তার ছিঁড়ে যায় এবং ছিঁড়িয়ে এই উঠিয়ে নিতে হয়। আমার কথা হচ্ছে এত সব কোম্পানি হতে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, নতুন নতুন কোম্পানি হচ্ছে, তো এই ঘুষগুলো কি করে গরমে আগুনে জ্বলে যায়? এই ব্যবস্থাটা হলো দখলই করতে হবে। যেমন রথযাত্রার দিন এই বৈদ্যুতিক লাইনের কারণে বিদ্যুৎ হয়ে এতগুলো লোক মারা গেল। আপনারা দেখেছেন বিদ্যুৎ দপ্তর থেকে, আমি বলছি শুধু মন্ত্রী, বিদ্যুৎ দপ্তরের থেকে আপনারা কোন সরকারি স্টেটমেন্ট দেখেছেন? এই দপ্তর থেকে করেছেন, মিনিস্ট্রি স্টেটমেন্ট করেছেন, যেটা দেখি কি করেছেন ডিপার্টমেন্ট কেউ বিরুদ্ধে অ্যাকশন হয়েছে? এতগুলো মারা গেছে। এই যে এই ব্যবস্থাগুলো, এইগুলো সরকার কিন্তু আগেও বিদ্যুৎ দপ্তর ছিল, এখনের বিদ্যুৎ দপ্তর আগের তুলনায় কিছু সার্ভিসটা অনেক কমে গেছে, কিন্তু নতুন কোম্পানি হচ্ছে, এটা বলে রাখলাম। এবং আরেকটা হচ্ছে কর্মচারীদের, যারা কর্মচারী ওনার একমাত্র সোর্স হচ্ছে বেতন। গ্রাম্য বাংলার বুড়া হয়ে গেল, মানে বৃদ্ধ বার্ধক্য হওয়ার 60 বছরের পরে তাদের পেনশন হলে পেনশনের টাকা দিয়ে চলতে হয়। অনেক ফ্যামিলিতে, আমি গল্প বলবো না, গল্প বলে সাসপেন্ড হয়ে যায়, কিন্তু এক গল্প ছিল, গল্প হচ্ছে এই গল্প বলবো, এটা প্যারের গল্প। একজন বিদ্যুৎ নাকি মন্ত্রীর কাছে গেছে। আমি এখন সবার মধ্যে তো কথা বলতে আমাকে কেউ শাসন করবে। মুখ্যমন্ত্রীর কাছে একজন বিদ্যুৎ গেছে, তার 5টা ছেলে, all are graduates, master degree holders, এবং এটাই বলছে। মুখ্যমন্ত্রীর কাছে গেছে ছেলে বলছে, আপনার ছেলে কি করে? আমার ছেলে ইঞ্জিনিয়ার আর একজন কম্পিউটার সায়েন্স দিয়ে আরেকজন কি করে হচ্ছে, আরেকজন চুরি করে দিলাম। শোনা, আপনি এই চুরটাকে কেন বাইরে রাখলেন? এই চোরটাকে বাইরে থেকে তাড়িয়ে দিলেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা তো আমাদের ছেলেদের চাকরি দেন না, কিন্তু ওই চুর ছেলেটার কারণে কিন্তু সংসারটা চলছে। চাকরি নেই, নাথিং। হাজার হাজার বেকার ত্রিপুরায়, লক্ষ বেকার, তার কোনো চাকরি নেই। সরকার ইন্টারভিউ নিচ্ছে, এটাকে ক্যান্সেল হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, 3 বছর 2 বছর 9 মাস নাথিং। তো এইখানে পেনশন স্কিমে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে, সংক্ষেপে এনপিএস বলা। 10% থেকে 14% করে। আমি বলবো এই ন্যাশনাল পেনশন স্কিমে আমি যাব, এটা অনেক, ইট ইজ কন্টিনিউটি, এটা কন্টিনিউ করতে হবে। কিন্তু পুরো যে পেনশন স্কিমটা, এটা এই ন্যাশনাল পেনশন স্কিমের চেয়ে আরো 100 গুণ ভালো স্কিম ছিল। অনেক রাজ্য, ভারতবর্ষের অনেক রাজ্য, তারা ন্যাশনাল পেনশন স্কিম চালু করার যখন দেখেছে, কর্মচারী বন্ধুরা যারা পেনশনে আছে তাদের অনেক ক্ষতি হচ্ছে, তখন অনেক আমাদের এই ভারতবর্ষের সরকার আবার
চুলা, এটা টাকাই, অথচ টাকা আশ্বাস দেওয়া হয়েছে। মানে কি, মানে আপনার ক্যাপাসিটি হচ্ছে, আপনার ক্যাপাসিটি হচ্ছে 1000 টাকা দিয়ে করেন, আপনি কিন্তু ক্ষমতা দেখাইছেন, দাবি দেখাইছেন, 11,000 টাকা খরচ করতে হবে। এই বাজেট আসলে জন্য মানে মানুষের ভালো হবে না। আই এক্সপেক্ট, এবং ডিটেইলস আমি বাজেট শেষ সময় আলোচনা করব, আরো অনেক বাজেটের করছি। কারণ কত বছর এই রাজ্য পিছিয়ে থাকবো, আমি দিনের পর দিন শুধু পিছিয়ে গেলাম, আমাদের কিছু হয় না। তো এই বাজেটটা আই টেল ইউ, দিস ইজ এ ডেফিসিট বাজেট। এইরকম বিরল ঘটনা আমি আমার শেষের দিকে প্রথমে যখন ফার্স্ট টাইম এনেছিলাম, তখন এক বাজেটে 213 crores বা 6 crores বাড়তি টাকা এটা গেলে ব্যালেন্স আগে ক্যারি ফরওয়ার্ড করে পরবর্তী বছরে নেওয়া হয়। আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, তারপরও কি বলে পুরা বাজেট শেষ করে এখানে মাননীয় অর্থমন্ত্রী বলেছে যে আমাদের ত্রিপুরার অর্থনৈতিক প্রবৃদ্ধির আনুমানিক হার 4.4%। এই 8% ছিল, এটা আনুমানিক, মানে উনি অনুমান করতেছেন, এখন সঠিকভাবে এটা বলতে পারেন। এটা 4.4%। আর 611 crores এর বাজেট, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? আরই কিছু নাই, এখানে যারা আছে তারও কিছু নাই, 9 লক্ষের উপর বেকার, তাদের কিছু নাই, তারপরে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, এই সিগন্যালটা কি মানে? This budget is not a budget what I expected as an individual, as an MA, as a leader of opposition. I wanted more stronger budget, more practical budget, a budget ত্রিপুরার আরো অ্যাসেট তৈরি করা যায়, এই ধরনের বাজেট আশা করছি। অল্প করে ত্রিপুরায় দুবার লাইন ত্রিপুরা ব্রাদার জাস্ট গুয়েন্সি এসএনজি হাউস টয়লেটেরই জিবি হাসপাতালে মানুষ বিছানা পাচ্ছে, থাকার জায়গা নেই। এটা কি এই রেভিনিউ বাড়তি হবে? ক্যাপিটাল মোর মানি, আরো বিল্ডিং দরকার, আর এই তো সরকারের দায়ী করা উচিত। আমি বিরোধী হয়েও বলি, আমরা তো আসলে আমাদের বিরোধী দলের জবটা কি, সরকারে কেউ টাকা পাচ্ছে কিনা, মূল কথা চেক দেওয়া, যার জন্য টাকা এসে ও টাকা পাচ্ছে কিনা, এই চেক দেওয়া আমাদের কাজ। তারপরও আমি বলছি হাসপাতাল আপডেটের দরকার, আরো বিল্ডিং এর দরকার, আরো ইনফ্রাস্ট্রাকচার দরকার। স্কুলগুলিতে বেঞ্চ নেই, কিছু স্মার্ট ক্লাস নাম দিয়ে সেখানে বসার ব্যবস্থা করবে, মতন নেই। তাহলে সেটা বন্ধ করা, আপনি যদি নিজেই গিয়ে কাজ করবেন, তাহলে অটোনোমাস ডিস্ট্রিবিউশন গঠনের কারণটা স্টেট গভর্নমেন্ট এজেন্সি
ডাইরেক্টলি ওয়ার্ক ডে, এটা হচ্ছে এটার উদ্দেশ্য। আদারওয়াইজ কেন যারা ত্রিপুরা ছাড়া রয়েছেন তারা খাবার পাচ্ছে না, কিন্তু যারা ইএমরা রয়েছেন, এমএলএরা রয়েছেন, তারা বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। चश्मा काला चश्मा पहनने का आदत नहीं है, स्कॉर्पियो लेके घूमने का आदत भी नहीं है, इतना हाई फाई का शौकीन भी नहीं है। আর বিজেপি আকর্ষণ করে ঠগ, বাটপার, লুটেরা। আমাদের কথা বলতে দাও, কাজ করো না করো তোমাদের ব্যাপার, আমরা তো ফোর্স করে তোমাদের কাজ করাতে পারবো না, কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে।
তাহলে এই অঞ্চলের মানুষ এই রাস্তাটা মুন্ডুপ ব্লকে যায়, বেশিরভাগ রাস্তাটা মুন্ডুপ ব্লকে, আর একটা পঞ্চায়েত কাটালি ব্লকে। এটা বেশিরভাগ মানুষ এই রাস্তাটা নিয়ে ব্লকে যায়, কলেজে যায়, সুনাম লাভ, এটাই হলো অনেকটা তাদের লাইফ লাইন। কিন্তু রাস্তাটা যেটা মাননীয় বলেছেন যে শুরু হয়েছে, এটা জাস্ট যেখানে নোংরা বিলোনিয়া রাস্তা, এখান থেকে বেজিমারা পঞ্চায়েতের এই জায়গাটাতেই একটু কাজ হচ্ছে, আর বাকিটাতে কোনো কাজ সেখানে শুরু হয়নি। কাজে আমি ঠিক আছে, এটা খুব একটু বড় করে দেখতে দিতে দরকার, ২৫,০০০ মানুষ ব্যবস্থা করে। আমি আপনার মাধ্যমে এই কাজটা সবটা জানি, আমি একসাথে বলেছি, যেহেতু আপনি বলেছেন। আর একটু দেরি হলে পরে আমার একটা প্রস্তাব আছে, সেটা হলো যে বেজিমারা পঞ্চায়েত থেকে বেজিমারা হাই স্কুল, গোলবাগ হাই স্কুল থেকে কলমক্ষেত হাই স্কুল, আর তেলকাজলা এবং বানিয়াছড়ার মধ্যবর্তী জায়গা, এই তিনটা জায়গা সবচেয়ে খারাপ। আপাতত যাতে এই তিনটা জায়গার কাজ করে দেয় মানুষের কাছে, এইটা সন্ধান। বাকি যে কথাটা বলেন আপনি ফ্রম কালামক্ষেত টু মোহনপুর ভায়া তেল কাজলা, তো এটা মেরামতির কাজের জন্য মূল্যায়ন সম্পূর্ণ করে কাজটি শুরু করা যায়। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী শামসুল হক মহোদয়। স্পিকার মহোদয়, আমার কোশ্চেন নাম্বার 63। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 63, মাননীয় বিধায়ক শ্রী শামসুল হকের প্রশ্ন হচ্ছে, ১ নম্বর, গোমতী নদীর উপর দুর্গাপুর দুগারা হইতে শ্রীমন্তপুর বিএসএফ ক্যাম্প পর্যন্ত একটি ঝুলন্ত ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা বর্তমানে আছে কি? উত্তর, গোমতী নদীর উপর দুর্গাপুর দুগারা হইতে শ্রীমন্তপুর বিএসএফ ক্যাম্প পর্যন্ত ঝুলন্ত ব্রিজ নির্মাণ করার কোনো পরিকল্পনা আপাতত করে নেই। প্রশ্ন থাকলে কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়? ২ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, উপরোক্ত প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন আসে। আমি স্পিকার মহোদয়, সাপ্লিমেন্টারি আমার যে প্রস্তাবটা যে ব্রিজটা উত্তর পারে এবং দক্ষিণ পারে কোম্পানি হেডকোয়ার্টার, এখানে ৩ মিনিটেই নদীর উত্তর পারে আসতে পারে, তাদের বর্ডার বুঝতে না থাকার গাড়ি দিয়ে আধা ঘন্টা লাগে ওই জায়গায়। এছাড়া এর পাশে আন্তর্জাতিক এই এলাকার মানুষের আধা ঘন্টা উপরে গাড়ি দিয়ে যেতে হবে, অথচ এখানে আমরা ১.৫ কিলোমিটারের মধ্যেই আমরা ওই জায়গায় সেদিন আমরা বুঝতে পারি। যেমন তার পাশাপাশি নদীর ২ পারে সেখানে কৃষকরা আছে, তাদের ফসল ওইদিকে কৃষকরা এই পারে অর্থাৎ উত্তর পারে সেখানে জমি আছে, আবার উত্তর পারে যারা আছেন তাদের জমি আবার দক্ষিণ পারে আছে। একে গিয়ে ফসল সেখানে তার ঘরে তুলতে গেলে প্রায় ৮-১০ কিলোমিটার সেখানে করতে হয়। এই দৃষ্টি অত্যন্ত জরুরি। আমি আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, প্রয়োজনে এই ব্রিজটার অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্ষেত্রে এবং আমাদের কৃষকদের স্বার্থে, জনগণের স্বার্থে এই ব্রিজটি অত্যন্ত জরুরি। বিষয়টা যাতে বিবেচনা করেন। এখানে কিন্তু অলরেডি দুটো
দ্বিচক্র যান নিয়ে চলাচল করা যায়। স্ট্রিট বৃষ্টির দৈর্ঘ্য 126 মিটার এবং প্রশস্ততা 1.9 মিটার। মাননীয় সদস্য পরবর্তী প্রশ্ন কথা সুদীপ সরকার মাননীয় স্পিকার স্যার, আমার স্টার্ট কোশ্চেন 82। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুদীপ সরকার মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 82। প্রশ্ন 1, বড়জলা বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত কৃষি জমিগুলিতে জলসেচের জন্য মিনি টিউবওয়েল বসানোর কোন পরিকল্পনা সরকার আছে? উত্তর হচ্ছে, বড়জলা বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত এলাকায় তথা এএমসি ওয়ার্ড এলাকায় কৃষি জমিগুলিতে জলসেচের জন্য 32টি মিনি ডিপ টিউবওয়েল অর্থাৎ স্মল বোর টিউবওয়েল বসানোর পরিকল্পনা পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ থেকে 2021-22 অর্থ বছরে নেওয়া হয়েছে। উক্ত কাজগুলোর ডিপিআর তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্থাৎ রিজিওনাল ডাইরেক্টর সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড নিকট পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা হর খেত কো পানি গ্রাউন্ড ওয়াটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রকল্পের অধীনে অনুমোদনের জন্য 21-22 অর্থ বছরে, যা অনুমোদন সাপেক্ষ। প্রশ্ন 2, যদি থাকে তবে কবে নাগাদ কাজ শুরু করা যাবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, অনুমোদন পেলে এবং প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হলে তারা সাপ্লিমেন্টারি। মাননীয় স্পিকার স্যার, আমার বিধানসভা এলাকা লঙ্কামুড়া, নারায়ণপুর, সাঙ্গুড়া কৃষি প্রধান এলাকা। আমাদের আগরতলা শহরে যে মূলত যে বাজার, ফুল বাজার এবং ঘটতলা বাজার, ওইসব বাজারে প্রতিদিন প্রচুর পরিমাণ সবজি আসে। আমরা লক্ষ্য করেছি সেচের অভাবে কৃষি জমি সঠিকভাবে তারা করতে পারছে না, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব আরো বেশি পরিমাণে যাতে কৃষকদের স্বার্থে অতি দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয় এবং যে জায়গার মধ্যে কৃষকরা উপকৃত হবে তার দ্বারা আমরা যারা আছি আমরাও সেক্ষেত্রে উপকৃত হব বাজারের মাধ্যমে। ধন্যবাদ স্পিকার স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরাও এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখি। তার বিষয়ে আমি বলতে চাই, বর্তমানে বড়জলা বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত কৃষি জমিগুলোতে জলসেচের জন্য 9টি ডিপ টিউবওয়েল টিটিডব্লিউ এবং একটি লিফট ইরিগেশন স্কিম আছে, যা দিয়ে বর্তমানে 213 হেক্টর জমিতে জলসেচের ব্যবস্থা আছে এবং নতুন প্রকল্পে আরো 32টি মিনি ডিপ টিউবওয়েল অর্থাৎ স্মল বোর টিউবওয়েল দিয়ে আরো অতিরিক্ত জমিতে জলসেচের ব্যবস্থা পরিকল্পনা আমাদের আছে। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রী অনিমেন্দ্র বর্মা মহোদয়। Honorable Speaker, sir, admitted start question 91. মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 91। প্রশ্ন 1, রাজ্যের কৃষিযোগ্য জমিতে আরো বেশি পরিমাণ সেচের আওতায় আনার জন্য গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভর না করে বৃষ্টির জল ধরে রাখার রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কোনো কর্মসূচি গ্রহণ করা হয়েছে? উত্তর হচ্ছে, রাজ্যের কৃষিযোগ্য জমিকে আরো বেশি পরিমাণ সেচের আওতায় আনার জন্য গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভর না করে বৃষ্টির জল যাতে ধরে রাখা যায় তার জন্য পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের মোট 14টি মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারের কাজ চলছে। এছাড়াও বৃষ্টির জল ধরে রাখার জন্য 18টি মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার এবং তার ডিপিআর তৈরির কাজ চলছে। Supplementary, sir. Why I brought this question in? কিছু জিনিস আছে যেগুলো মন দিয়ে যদি
আমরা কাজ করি, we can finish in one go or in one planning. যেমন আমাদের যে কৃষিযোগ্য জমি ত্রিপুরায়, এটা বৃদ্ধি হওয়ার কোনো ব্যবস্থা নেই। পৃথিবীর যে আকার, এটা তো থাকবে। জমি, চাষযোগ্য জমির পরিমাণ কমানোর সুযোগ আছে বাড়িঘর নির্মাণ করে। আমি 20 বছর আগে যখন এমএলএ ছিলাম, তখনও কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা জিজ্ঞেস করতাম যে আরো কত বেশি জমি সেচের আওতায় আনানো যায়। আমি মাননীয় সরকারের কাছে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাই যে সারা ত্রিপুরা রাজ্যে কত আর জমি জলসেচের আওতাধীন আনা যাবে, এটা বৃহৎ সার্ভে করা হবে কিনা। কারণ আত্মনির্ভর ত্রিপুরা যদি আমরা করতে চাই, আত্মনির্ভর ত্রিপুরা যদি আমরা করতে চাই, এই সার্ভেটা করে সমস্ত ত্রিপুরা বিভাগ থেকে সেচের জন্য মূলত বৃষ্টি থেকে যে প্রাপ্ত নদীর জল, এটা লিফট ইরিগেশন স্কিম, ডাইভার্সন স্কিম, মিডিয়াম ইরিগেশন স্কিম এবং লো হাই ইত্যাদির মাধ্যমে করা হয়ে থাকে। এবং ভূগর্ভস্থ জলস্তর থেকে ডিপ টিউবওয়েল, স্মল বোর টিউবওয়েল জল দিয়ে জল সেচের প্রথাগত ব্যবস্থা আছে। বর্তমানে ভূগর্ভস্থ জলস্তরকে আরো পর্যাপ্ত করার জন্য অতিরিক্ত অংশ হিসাবে বৃষ্টির জলকে ব্যবহার করে মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার রাজ্যে বর্তমানে বিভিন্ন জায়গাতে করা হচ্ছে। এখানে কোন কোন জায়গায় হচ্ছে, কি অবস্থায় আছে, সব পুরো আমার কাছে আছে। তো আপনি যদি চান আমি এগুলো আপনাকে দিয়ে দিতে পারি। পরবর্তী প্রশ্ন এনেছে মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়। Honorable Speaker, sir, my request translation 1.0. কত বললেন আপনি? Double 1 4. ওয়ান ডাবল জিরো। আমার তিনটা প্রশ্ন এসছে, ওটা আমি একটা সিলেক্ট করছি। না তিনটা প্রশ্ন মধ্যে আছে, এরপর আছে মানুষ যুব হবে আপনি এবং আমার টোটাল তিনটা আছে। মাননীয় কল্যাণী রায় মহোদয়া যেটা প্রশ্ন রেখেছেন স্টেডিয়ামগুলোতে ইনডোর কোন স্টেডিয়াম হবে কিনা। বর্তমানে আমাদের ত্রিপুরাতে 6টা স্থানে ইনডোর স্টেডিয়াম রয়েছে। আমরা এই প্রেগনেন্সি লেয়ারে অর্থাৎ 23-24-এ আরো 8টা আমরা রেখেছি, কিন্তু স্টেডিয়ামগুলো সেখানে নেই। কিন্তু আমরা কোয়াইতে একটা বড় ইনডোর হল করার প্রস্তাব রয়েছে। বাকি যেখানে সোনামুড়া, কৃষ্ণতলী, গোমতী, শান্তিবাজার, অফিসতলা হাই স্কুল কমপ্লেক্স ওয়াই, ওল্ড ফায়ার ব্রিগেড কমপ্লেক্স, অমরপুর, ফটিকরায়, উত্তর ত্রিপুরা জেলা, এগুলো হয়েছে। কিন্তু আপাতত কোয়াইতে আমরা ইনডোর হল রাখিনি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন হলো যে খোয়াই একটা বিস্তীর্ণ এলাকা, খোয়াই জেলা এবং তেলিয়ামুড়া সহ খোয়াই, আসারামবাড়ি, রামচন্দ্রঘাট, কল্যাণপুর এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র, এখানকার ছেলে মেয়েরা, বিশেষ করে জনজাতি অংশের ছেলে মেয়েরা আজকে ত্রিপুরা রাজ্যে যত ফুটবল খেলোয়াড় আছে বেশিরভাগ খোয়াই জেলা থেকে আছে। বিভিন্ন খেলাধুলায় খোয়াই জেলার মান অত্যন্ত উন্নত, কিন্তু এবং ইনডোর যে খেলাধুলা রয়েছে সেখানেও আমরা দেখছি যে খোয়াই জেলা থেকে রিপ্রেজেন্টেটিভ অনেক বেশি। কিন্তু এখানে আধুনিক ইনডোর স্টেডিয়াম অত্যন্ত প্রয়োজন, চাহিদা রয়েছে, কিন্তু আমরা সেই পরিকাঠামো নেই বলে আমাদের রাজ্যে বিশেষ করে খোয়াই জেলার ছেলে মেয়েরা এটাই। সেজন্য আমি বলছি যে আমার তেলিয়ামুড়া যেহেতু এই 6টি বিধানসভা কেন্দ্রের মূল তেলিয়ামুড়ার এই ইনডোর স্টেডিয়ামের গুরুত্ব অনুধাবন করে মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে যথা
সদস্য শ্রী কিশোর বর্মা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার অ্যাডমিটেড কোশ্চেন নাম্বার 108। Honorable MLA Kishore Barmane, start question number 108. প্রশ্ন 1, এটা কি সত্য যে নওগাঁ বিধানসভা নির্বাচনী কেন্দ্র এলাকায় ফায়ার স্টেশন হ্যাঁ নওগাঁ বিধানসভা নির্বাচনী কেন্দ্র এলাকায় ফায়ার স্টেশন নেই? প্রশ্ন 2, সত্য হলে উক্ত এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে? উক্ত এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। প্রস্তুতি থাকলে কবে নাগাদ স্থাপন করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে 2 নম্বর প্রশ্নোত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নোত্তর দিতে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে না হলে তার কারণ। উত্তর গ্রামীণ এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার বিষয়ে স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিলের যে নির্দেশিকা আছে সেই অনুযায়ী নওগাঁ বিধানসভা নির্বাচনী এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার বিষয়টি পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় অর্থ এবং লোকবলের সংস্থান বলে বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনার মাধ্যমে দপ্তর নওগাঁ বিধানসভা এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের বিষয়টি বিবেচনা করে। সাপ্লিমেন্টারি স্যার, আমার নওগাঁ বিধানসভা এলাকায় ফায়ার স্টেশন দুটো দিক থেকে আসে। একদিকে মেলাঘর ফায়ার স্টেশন, অন্যদিকে সোনামুড়া ফায়ার স্টেশন থেকে। আর এই দুটোই আমার বিধানসভার বাইরে। তো ওই দু স্থান থেকে নলছড় বিধানসভায় যখন কোনো দুর্ঘটনা ঘটে, ফায়ার ব্রিগেড আস্তে আস্তে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় না। তো সেই কারণে নলছড় এলাকাতে একটু বিশেষ দৃষ্টি দিয়ে একটা ফায়ার স্টেশন স্থাপন অত্যন্ত জরুরি। এ বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে কোনো ফায়ার সার্ভিস স্টেশন করতে গেলে স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিলের নির্দেশে 50 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে একটা ফায়ার স্টেশন নওগাঁ বিধানসভা নির্বাচনী কেন্দ্র এলাকা যে ফায়ার সার্ভিস স্টেশন, যেটা মেলাঘরের কথা উনি বলেছেন, মেলাঘর ফায়ার স্টেশন, তার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তো সেই দিকে বিবেচনা করে স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিল বলছে এখানে এখন বর্তমানে পরবর্তী প্রশ্ন যুবভাবে নিচ্ছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা মহোদয়া ও শ্রী রঞ্জিত দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার প্রশ্ন বড়মুড়া তথা অধুনা হাদায়গত কোয়েশ্চেন নাম্বার 113। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন হচ্ছে বড়মুড়া তথা অধুনা হাদায়গত ইকো পার্কে এবং ছবিগুড়া পর্যটকের নিরাপত্তার লক্ষ্যে একটি করে পুলিশ বাড়ি বসানো হয়েছে। উত্তর হচ্ছে বড়মুড়া তথা অধুনা হাদায়গত ইকো পার্কে এবং ছবিগুড়ায় পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে একটি করে পুলিশ বাড়ি বসানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের। প্রশ্ন হলে কবে নাগাদ বসানো হবে বলে আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নে প্রযোজ্য। প্রশ্নটি না হলে তার কারণ, কোনো এলাকায় পুলিশ বাড়ি স্থাপন করার ক্ষেত্রে ওই এলাকার অপরাধের পরিসংখ্যান, পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা বাহিনীর ক্যাম্প থেকে দূরত্ব ইত্যাদি পর্যালোচনা করা হয়েছে। বিগত 2 বছরে বড়মুড়া তথা অধুনা হাদায়গত ইকো পার্কে এবং ছবিমুড়া পর্যটন কেন্দ্র এলাকায় মাত্র একটি অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। তাছাড়া অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে বর্তমানে ওইসব স্থানে পুলিশ বাড়ি নির্মাণের পরিকল্পনা হবে কি হবে না সেইভাবে বিশেষ করে ছবিমুড়া মানে পরিদূর স্থানগুলি, ওই স্থানগুলিতে যে পরিমাণ পর্যটকরা সেখানে আসা যাওয়া করে, বিশেষ করে আমাদের এই সরকার আসার পরে ট্যুরিজম সেক্টরগুলোকে রাত্রে যাপন করার লক হাট ব্যবস্থাপনা
বিশেষভাবে পর্যটকদের নিরাপত্তা দিক দেখে এবং তাদের সুব্যবস্থার জন্য সেখানে পর্যটন ব্যবস্থা করাটা পরিবহন দপ্তরের জন্য সেটা সহায়ক হবে বলে আমি মনে করি। তাই আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব এই পর্যটন কেন্দ্রগুলিতে যাতে পর্যাপ্ত পরিমাণে সেখানে রাত্র সেখানে সিকিউরিটির ব্যবস্থা করা যাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, একসাথে একই মানে সিমিলারিটি আছে আর কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের বড়মুড়া আধুনিকতর ইকো পার্কে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে প্রচুর লঘাট করা হয়েছে। কনফিডেন্স, এই যে বড়মুড়া একটা পাহাড়, সেই পাহাড়ে গিয়ে সেখানকার লঘাটে থাকবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে, ট্রেডিশনাল ফুড নেবে, তো সেগুলির মানুষের সেই কনফিডেন্সটা পাহাড়ে থেকে সেগুলো উপলব্ধি করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ওই জায়গায় একটা আউটপোস্ট অনেকটা দূরে রয়েছে, অন্তত সেটাকে যদি বড়মুড়া পাহাড়ে করা যায়, যারা টুরিস্ট তাদের কনফিডেন্স বাড়বে এবং মানুষ রাত্রি যাপন করবে, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবে। এই জন্য মাননীয় মন্ত্রীর কাছে, দপ্তরের মন্ত্রী যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে আবেদন যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটি পুলিশ বাড়ি বসানো, স্থায়ীভাবে বসানো। এই বিষয়টা অ্যাকচুয়ালি আমরাও বিবেচনা করছি যে পুলিশটা থেকে সেফলি এখানে থাকতে হবে এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো এটা আমাদের দপ্তরের তরফ থেকে ট্যুরিজমের সাথে যোগাযোগ করে আমরা একটা পুলিশ এই ধরনের একটা ব্যবস্থাপনা হয়তো আগামী দিন আমরা করার একটা পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন রয়েছে যুগ্মভাবে শ্রীমতী কল্যাণী সাহারা মহোদয়া ও শ্রীমতী রঞ্জিত দেববর্মা মহোদয়। My executive stipulation number 114. Start question 114. শ্রীমতী কল্যাণী রায় অনারেবল এমএলএ, শ্রী রঞ্জিত দেববর্মা অনারেবল। প্রশ্নে বর্তমান অর্থবছরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত খোয়াই নদীর পাড় ভাঙন রোধে জল সম্পদ দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বর্তমানে অর্থবছরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত খোয়াই নদীর পাড় ভাঙন রোধে পূর্ত দপ্তরের জলসম্পদ দপ্তর থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্ন 2, নেওয়া হলে কি পদক্ষেপ নেওয়া? উত্তর হচ্ছে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ থেকে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত নদী খোয়াই নদীর পাড় ভাঙন রোধের 2টি স্থান মোট দৈর্ঘ্য 200 মিটার চিহ্নিত করে এস্টিমেট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্থাৎ অর্থ দপ্তরের কাছে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 2023-24 থেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এবং প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হলে কাজ হাতে নেওয়া। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 24 রামচন্দ্রঘাট বিধানসভা অন্তর্গত তালিকাপুর সরকারপাড়া গৌরাঙ্গ জেলার দক্ষিণ আলেপসা গ্রাম এবং কালীবাড়ি এলাকার খোয়াই নদীর পাড় ভাঙন প্রতিরোধ করার জন্য রাজ্য সরকারের মূল পরিকল্পনা আছে। 24 রামচন্দ্রঘাট বিধানসভা অন্তর্গত তালিকাপুর সরকারপাড়া গৌরাঙ্গ জেলার দক্ষিণ আলেপসা গ্রাম এবং কালীবাড়ি এলাকায় খোয়াই নদীর পাড় ভাঙন প্রতিরোধ করার কাজ দপ্তরের বিবেচনা। যে রামচন্দ্রঘাট বিধানসভা তালিকাপুর এবং গৌরাঙ্গ জেলা এবং আরেকটা গ্রাম এটা খুবই মানে বাঙালি অধ্যুষিত এবং বড়ি এলাকা গ্রাম। আমি নিজে গিয়ে দেখেছি সেখানে অনেক গ্রাম, অনেক বাড়িঘর নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। তার জন্য যদি দ্রুত সেখানে এই অর্থ বছরে সেখানে যদি নদী ভাঙনটা প্রতিরোধ করার জন্য যদি জরুরি ভিত্তিতে সেখানকার ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ওই গরিব পরিবারগুলি তাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাওয়ার পর থেকে তারা বেঁচে যাবে এবং তাদের আর্থিক দিক থেকে খুবই দুর্বল। তারা তাদের কিছু করার কিছু নেই। আমি অনেক গিয়ে দেখেছি এখনো তারা নদীর কিনারে দাঁড়িয়ে আছে তাদের বাড়িঘর।
আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ জানাচ্ছি। বলুন মাননীয় বিধায়ক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিগত 5 বছর যাবত এই নদী ভাঙন রোধের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রত্যেকবার বিভিন্নভাবে এস্টিমেট করা হয়। তেলিয়ামুড়া বাজার এবং নেতাজি নগর এই দুটো জায়গাকে আমরা রক্ষা করতে পেরেছি আমাদের সরকারের সময়, কিন্তু দর্শনী ঘাট এলাকা, তেলিয়ামুড়ার কৃষাবাড়ি এবং মোহরছড়া এলাকা, মোহরছড়া এলাকা এবং কৃষাবাড়ি এলাকা কৃষি প্রধান অঞ্চল। কৃষকদের জমি প্রায় 1/2-এর বেশি নদী গর্ভে চলে গেছে। বর্তমানে বাড়ি ঘরও যাওয়ার পথে কয়েকবার মোহরছড়া 4 নম্বর ওয়ার্ড পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড কয়েকবার রাস্তা ব্লক করেছে। সেখানে গিয়ে বারবার তাদেরকে আমরা আশ্বস্ত করেছি, কিন্তু যথাসময়ে বা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দপ্তরের মধ্য থেকে নেওয়া হয়নি। এবং তেলিয়ামুড়ার দর্শনীয় এলাকা অত্যন্ত বাজে অবস্থা। প্রধানমন্ত্রী আবাস যোজনা তাদেরকে ঘর দেওয়া হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয় একটু সময় যে বারবার এস্টিমেট করা হয়, এস্টিমেট পাঠানো হয়, কিন্তু দপ্তর থেকে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখি না। আমরা ওয়াটার রিসোর্সের মাননীয় সেক্রেটারি দিদেন, যে সেক্রেটারি ছিল, ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন এসডিআর থেকে ফান্ড এসছে, ফান্ড চলেও গেছে, কিন্তু অথচ এই কাজগুলো হয়নি। কার নেগলিজেন্সের কারণে, এই যে কার নেগলিজেন্সের কারণে বারবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড আসা সত্ত্বেও এই কাজগুলি হচ্ছে না। এবং কেন হচ্ছে না, এটাই ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে আমার আবেদন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা এই বিষয়ে মালদহ শহরে গত 2018 সালের যে ভয়ানক প্লান ছিল, সেই প্লানের সঙ্গে তারা একটা বড় মানবতা দিয়েছে। যথারীতি বছর থেকে আগে একটা টেন্ডার হয়েছে তার মামলা প্রয়োগের জন্য। হঠাৎ কারণে সেই টেন্ডারটা ক্যান্সেল হয়ে যায়, কিন্তু বর্তমানে তার যে একটা পরিস্থিতি, মানে যে কোনো সময় বৃষ্টি মানে ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে যেতে পারে, যদি খুব ইমিডিয়েটলি যদি এটাকে কোনো ব্যবস্থা নেওয়া হয়। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী ওটা রিসোর্স ডিপার্টমেন্টের তরফ থেকে যদি অতি সত্ত্বতা একটা নিজের ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো না তোমার কাছে শহরটা বেঁচে যায়, দেশটা বেঁচে যাবে, অথবা যে কোনো সময় দুর্ঘটনা ঘটার একটা প্রবল সম্ভাবনা সেখানে আমার সেই আবেদন করতে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মানে 24 রামচন্দ্রঘাট বিধানসভার অন্তর্গত মাননীয় বিধায়ক যেটা বললেন, আমি নিশ্চয়ই এটা ত্বরান্বিত করার জন্য আমি দপ্তরকে বলবো। আর মাননীয় বিধায়িকা আমাদের কল্যাণী সাহারা মহোদয় যেটা বললেন, সেটাও আমি দেখবো এখানে কেন বারবার স্যাংশন হওয়ার পরে সেটা কেন কাজ হচ্ছে না। কিন্তু আমার কাছে যা খবর আছে, পাঠানো হয়েছে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে নিশ্চয়ই এটা করবো। খবর নিয়ে আমি জানি। পরবর্তী প্রশ্নকর্তা রঞ্জিত দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার ডেপুটি স্টাফ পার্সন 133 মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 1, প্রশ্ন অমরপুর উদয়পুর সড়কটি 4 লেন করার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর হচ্ছে অমরপুর উদয়পুর সড়কটি 4 লেন করার কোনো পরিকল্পনা আপাতত নেই। ইহা উল্লেখ্য যে উক্ত সড়কটিকে জাতীয় সড়ক হিসাবে উন্নতিকরণের জন্য বিগত মার্চ 2017 ইলেকশনে ভারত সরকারের সড়ক পরিবহন ও রাজমার্গ মন্ত্রণালয় প্রতি নীতিগতভাবে অনুমোদন প্রদান করা হয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে যানবাহন চলাচলের ঘনত্বের উপর ভিত্তি করে সড়কটিকে প্রশস্তীকরণ সহ উন্নতিকরণের কাজ
হাতে নেওয়া যাবে বলে আশা করা যায়। প্রস্তুত যদি থাকে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। যেহেতু উপরোক্ত প্রশ্নের যে উত্তর আমার দেওয়ার সাথে ঠিক প্রশ্ন আসে। সাপ্লিমেন্টারি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহাশয়কে এবং বিশেষভাবে এই প্রশ্নটা আমি 2021-22 দিনে বিধানসভায় উত্থাপন করেছি। ওই সময় দপ্তরের মাননীয় মন্ত্রী তার উত্তরে ঠিক এই কথাই বলেছিলেন যে 2017 সালে এই প্রিন্সিপাল ডেভেলপ জাতীয় সড়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরে বলা হয়েছিল যে এর শেয়ার 30 নভেম্বর 2020 অনুরোধ করা হয়েছে উপরোক্ত সড়কটি এই প্রিন্সিপাল ডাইরেক্ট জাতীয় সড়কের মধ্যে একটি, অর্থাৎ অমরপুর বিপুল সড়ক। কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয় এই সড়ককে জাতীয় সড়ক হিসাবে চিহ্নিত করার পর উন্নতিকরণ ও প্রশস্তিকরণের কাজ শুরু হবে। 2021 উত্তর 2020 পাঠানো হয়েছে। আমি আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রীকে, দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা এই বিধানসভাতে যখন আলোচনা করায় এটাকে যতটা গুরুত্ব দেওয়া হয় না, এত মন্ত্রীদের গোচরে নেওয়া হয় না। আমি বিশেষভাবে অমরপুর রোডটি সম্পর্কে এই সভাতে বারবার উত্থাপন করছি, এই কারণে এটার গুরুত্ব কতটা আপনারা এখানে যারা এই সভাতে রয়েছে তার সবাই অনুভব করবে। এই সড়কটি দিয়ে তেলিমোড়া, তেলিয়ামোড়া, আমাদের বিধানসভা, কমতি, অর্ক, গন্ডাছড়া, মাতার বাড়ি এবং বিশেষ বাড়ি এখানে পর্যটন কেন্দ্র ছবিমোড়া এবং কম্বুরে প্রচুর পরিমাণে লোক এই উদয়পুর অমরপুর মাত্র 27 কিলোমিটার রোড, এটা জিগজাগ রোড, এটাকে যদি 4 লেন করা হয় বা একটু প্রশস্তি করা হয় তাহলে পরে মাত্র 20 থেকে 15 মিনিট সময় লাগবে। সুতরাং আমি বিশেষভাবে অনুরোধ করব এটাকে যাতে গুরুত্ব দিয়ে এটাকে যাতে করা হয়, তাহলে পরে এই পত্র এলাকা বিশেষভাবে পর্যটন থেকে শুরু করে এই অর্ক আমাদের মহকুমা, কমতি আমাদের যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার বিশেষভাবে সুবিধা হবে। এ কারণে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে বিনম্রতার সঙ্গে অনুরোধ করব যাতে এই রাস্তাটিকে গুরুত্ব দিয়ে দেখা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি নিজেও যাই, প্রায়শঃ রাস্তা দিয়ে যাই এবং মাননীয় বিধায়ক শ্রীরঞ্জিত দাস মহোদয় যেটা বললেন আমি ওনার সাথে একমত। এবং যেহেতু একটা প্রজেক্ট অলরেডি পাঠানো হয়েছে, 4টে এরকম রাস্তার কথা বলা হয়েছে, 4 নম্বর করছে নামতে পারছে, তো আমি সেটা গুরুত্ব দেব। 2021 আপনি বললেন যে বিধানসভায় উঠিয়েছে, সেটা আমার জানা ছিল না এবং আমি যে একবার দপ্তরের সাথে কথা বলবো। আমরা চাই যে সব রাস্তায় প্রসেস করবো, সব রাস্তা দিয়ে আমরা সুন্দরভাবে চলাফেরা করি। তো বিষয়টা আমি গুরুত্ব দিয়ে দেখবো, উনি বলছে যে গুরুত্ব দিয়ে দেখা, নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবো। এখন প্রশ্ন পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো উত্তরপত্রগুলো এবং তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলির উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি। বলুন দীপঙ্কর বাবু, বলুন। আমার ছিল মাননীয় স্পিকার স্যার, গত 28 জুন কুমারঘাটে উল্টারথে কৃষকে 8 জনের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছে এবং 32 জন সেখানে আহত হয়েছে। এর মধ্যে শিশু এবং মহিলা সেখানে আছে। আমি বাতিল করলাম এমএলএ নয়ন সরকার, সুদীপ সরকার, ইসলামউদ্দিন, সুলেমান সহ আমরা গেছি এবং মুখ্যমন্ত্রী বাতিল করেছি। প্রশ্ন আপনার একজন বিষয়টা, তাই তো? কেন শুনুন, এবার কেন বাতিল করেছি শুনুন। প্লিজ দেখুন, দীপঙ্কর বাজেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবং বাজেট সেশনে দেখুন আপনি জিনিসটা, এটা যদি আপনার এম্পল টাইম হয় বাজেটের যখন আপনারা আলোচনা আনবেন, এই যখন কর্পোরেশন কিংবা তখন আপনারা বলতে পারবেন স্বরাষ্ট্র দপ্তরে কোনো ত্রুটি আছে কিনা, বিদ্যুৎ দপ্তরে কোথাও সমস্যা আছে কিনা, এনাফ টাইম পাবেন। এটাকে কিন্তু বাজেট সেশনে একজন ঘোষণা আমি করতে পারি না, অনেকগুলো আইন আছে যদি বলে না। স্যার আমাদের একটা আমি কোনো
আপনার কথা শুনছিলাম যে কাঠভূষণে আনা যাবে, বাজেটে কথা বলতে পারবো, বিভিন্ন জায়গায় সুযোগ থাকে, কিন্তু দি পয়েন্ট ইজ মানুষের চোখের সামনে আই হ্যাভ নেভার সিন ইন মাই লাইফ লাইক দিস, যে ধাও 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 করে জ্বলছে মানুষের দেহ, এর যাওয়ার পথে সেই দিক দিয়ে যেতে পারলো, ফেরার পথে ওইখানে ওই রকম ঘটনা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, আই রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ, সেই দিনই উনি সেখানে গেছেন। কিন্তু নাও দি পয়েন্ট ইজ এই ঘটনাটা কেন হলো, অনেকের অনেক কিছু জানা থাকতে পারে। Once we discuss who are the people responsible for this, এবং যে পরিবারে লোক মারা গেছে, all of them, তাদের ব্যথা আমাদের আলোচনায় শেষ হবে না। বাট এটা প্রশাসনিক ভাবে সেই দিন আমার কাছে যতটুকু খবর আছে, প্রশাসনিক স্তরে বলেছে এই দিক দিয়ে যাওয়া যাবে না। বাট দেয়ার ওয়াজ সামথিং, সাম পারসন, উনি নিজের গায়ের জুড়ে বলেছে চলো, আমি বলছি দিক দিয়ে নিয়ে চলো, এবং তারপরে এই ঘটনাটা হলো। Why the assembly did not find ওই দার্শনিককে কেন আমরা বের করবো না? Because of him so many people have died. আমিও মারা যেতাম যদি সেদিন আমি যেতাম পরিশ্রমে, মুখ্যমন্ত্রীও মারা যেতে পারতেন সেই ঘটনায়। Why can't we discuss about this? My intention ওই দার্শনিককে বের করতে হবে, যার কারণে এই ঘটনাটা হলো। কে সেটা বলতে পারে? On the day allotted under sub-rule, I will pass it. No other business except the question shall be taken up without the consultation. আপনি জানেন এটা তর্ক বিতর্ক চলতে পারবে, কিন্তু আমি যেটা বললাম আমাদের ভাষণে ইম্পর্টেন্ট প্রত্যেকে বলতে পারবে তদন্ত করতে হবে কিনা, কার ব্যর্থতা, কোথায় ত্রুটি, কে সে দোষী, আলোচনা শুরু হয়ে গেল। তখন তো আপনি আমার সাপ্লিমেন্টারি জিজ্ঞেস করবো যে আত্মনির্ভর বলার পরে আপনি বলেছেন যে আপনার প্রশ্নটা করুন। আত্মনির্ভর মানে তো আত্মনির্ভর আপনি তো বলবেন পয়েন্টে বলুন, পয়েন্টে স্যার আমি আপনাকে বলছি মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, আমি ওনার আন্ডারেই সাধারণ এমএলএ ছিলাম। কাঠভূষণের দুনিয়ার কথা বলতে পারতাম, যারা কাঠভূষণ জমা দেননি ওনারাও কাঠভূষণে অংশগ্রহণ করতে পারতেন। এখন আইন দেখিয়ে বলা হচ্ছে যে যারা কাঠভূষণ আনবে তারাই বলতে পারতেন। এইগুলো তো আপনার দেখার বিষয়। Just now, I said that you are astronomers. After putting the customers to put the army and the art of the art. আপনি বলেছেন ঠিকই যে আমরা প্যানেল ডিসকাশনের মাধ্যমে উপর বলতে পারি, বাট দিস ইস্যু ইজ not only very, very serious, equally on human ground, not on top of the important. We also appreciate that on the same day, Honorable Chief Minister rushed to the spot, yes, visited all the victims. কিন্তু ঠিক আছে, এটা এর মধ্যে দিয়ে এত বড় একটা ঘটনা একদিক থেকে হলো হিউম্যান লাইফ গেল, এতগুলো লোক ফর লাইফ, অনেকেরই তাদের নানা ধরনের কনভিকশন থাকবে। তার সাথে হলো এই জাতীয় ঘটনা শুধু এতে কুমারঘাটে না, আগে মেলা ঘরে উদয়পুরে হলো, কিন্তু তারপর ঘটনাগুলি হলো হিসেবে মাননীয় বিরোধী নেতা বলেছেন। আউটকাম দিস কাইন্ড অফ থিং, যে এরকম ঘটনা ঘটলো, কাজে সেই জায়গায় আমাদের স্পেসিফিক ডিমান্ড, এটা বাজেটে আসলে আপনি বলবেন না, বাজেট সম্পর্কিত না,
জব প্রত্যেকটা ফ্যামিলিতে। আর যারা ভিকটিম সরকার নিয়েছে চিকিৎসার জন্য, আরো উন্নত চিকিৎসার জন্য সেটা ব্যবস্থা করবে কিনা এই জায়গায় না আমরা আপনি এই পুরোপুরি করুন, আমরা চাই চিফ মিনিস্টার কাইন্ডলি এই হাউসকে আশ্বস্ত করুন, ত্রিপুরাজ্যের মানুষকে আশ্বস্ত করুন। উদ্বেগের সাথে সারা ত্রিপুরাজ্যের মানুষ এই ঘটনা লক্ষ্য করছে। মাননীয় লিডার অফ দ্য হাউস, চিফ মিনিস্টার, প্লিজ তিনি যেন এই হাউসকে সেভাবে আশ্বস্ত করেন, জনগণকে আশ্বস্ত করেন। Parents, all of you heard that from our government part, how much help they have got. Please, শুধু পয়েন্ট প্রশ্ন হলো কেন একজন মানুষ বাদ দিয়েছেন, উল্লেখ করেছেন একদম পরিষ্কার, এটা বলেছে এটা বাজেট সারা রাজ্যের যত মানুষ আছে সবার জন্য on the day allotted under subgroup 1 no other business please আমি আপনাকে বলছি এই 3টা বই পড়ে আসা এই 3টা বই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা এই জন্য তো ছাড়ুন না, আমি সারা বইটা পড়ে এসে ওদিকে আমার তাকাতে না বলছে তাকিয়েও বলবো না। এখানে পরিষ্কার কথা ওই বিরোধী দলনেতা যে প্রশ্ন করেছে কি দাসীকে খুঁজে already chief minister visited the places and declared that DM পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। এগুলো ভরসা রাখতে আমরা DM পর্যায়ে তদন্তের পর যদি দেখা যায় এটাও কিছু হচ্ছে দেন ওটা যদি দাবি করে আমার তো দাসীকে খুঁজে বার করার জন্য তো অর্জন ঠিক আছে না আমি জানি উনি বলছে দাসী খারাপ প্রশ্ন পাবে আমি কথা বলি এই কিন্তু যখন আমরা এরকম শুরু হবে ওই বাজেটের কিন্তু ডিসকাশনটা কিন্তু এই জিনিসগুলো সুন্দর করে বলতে হবে। মাননীয় বিদ্যালয়টা বলছি তদন্তের উপরে ভরসা রাখুন, চিফ মিনিস্টার ডিক্লেয়ার করেছে যদি না হলে করবে এটা আপনি সকলে বিধানসভা আনতে হবে ডাইরেক্টলি দেখা করবেন আলোচনা করবেন। তাহলে এইটুকু আমরা কনক্লুডিং স্টেটমেন্ট দিতে পারি ওয়ান্স ডিএম পর্যায়ে যে তদন্তটা হবে ইফ উই আর নট স্যাটিসফাইড তাহলে ম্যাজিস্ট্রেট লেভেল পর্যায়ে ওনারা করবে জুডিশিয়াল লেভেল করবেন এবং ওয়াই নট কম্পেনসেশনের যে টাকাটা ওয়াই নট বি ইনক্রিজ দ্যাট, কারণ সেটা দেখেছি মাননীয় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী উনি একটা জায়গায় গিয়ে 4 লক্ষ টাকা দিয়ে এসছে, দাম দাম করে তারা চলে গেছে। ওয়াই নট বি গিভ দেম 20 লাখ, কম্পেনসেশন শুড বি মিনিমাম 20 লাখ এই সমস্ত লোকের। দিস ইজ আওয়ার ডিমান্ড। ঠিক আছে, রিথিং করা যাবে। রেফারেন্স পিরিয়ড, এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপন অনুমতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রীমতী মীনা রানী সরকার কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভায় উত্থাপনের অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তু উত্থাপন করবেন। আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপরাধ হন তাহলে পরবর্তী তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রসঙ্গে আগামী 13ই জুলাই এই হাউসে আমি এখন আমি মাননীয়
সদস্য শ্রী অভিষেক দেবরায় কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সবাই উত্থাপনে অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তু উত্থাপন করবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্স বিষয়বস্তুটি হল গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভার বন্ধুয়ারে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে। আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপারগ হন তাহলে পরবর্তী একটি তারিখ জানেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই প্রসঙ্গে 13 জুলাই এই হাউসে বিবৃতি দিতে চাই। এখন আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তুটি উত্থাপন করবেন। মাননীয় স্পিকার স্যার, গত 9 জুলাই প্রতিবাদীকরণ প্রবাদী বাংলা দৈনিকে একটা বড় একটা হেডলাইন দিয়ে নিউজ বাইর হয়েছিল, দেশের মানচিত্রে ত্রিপুরা শেষ করিডোর। সেখানে বলা হয়েছে গত 3 বছরে আমি দেশের মানচিত্রে ত্রিপুরা শেষ করিডোর। আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে পরবর্তী একটি তারিখ জানেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি রেফারেন্স নোটিশটির প্রসঙ্গে আপনি 13 জুলাই এই হাউসে বিবৃতি দিতে চাই। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। সিলিকন ডিসপ্লে বোর্ড লাগিয়ে প্রশ্ন আইডি কারণ করোনার উপরে প্রশ্ন রিজেক্ট করে আমাদের মাননীয় নাট্যকার স্পিকার আমি প্রশ্ন করবো আপনার তো নিরপেক্ষতা বজায় রাখছেন। আমার বক্তব্য হলো সিলিকন ডিসপ্লে বোর্ড লাগিয়ে গত 12 জুন 2000 এটার না বলবো তো বলতে হবে। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। আপনি তো মন্ত্রী ছিলেন, একটু ধারণা চাইছেন। আপনি তো আশ্বস্ত করবেন কেন এটা আমাদের ক্যান্সেল আলোচনা হয়েছে, অনেকদিনই কাটা হয়েছে কেন, যেহেতু আমি বলছি রেফারেন্স করা যায় না তো হচ্ছে রেফারেন্স পিরিয়ডে আমাদের গ্রুপ থেকে অর্থ 3 দিলাম, এটা আসছে না না এটা হতে পারে না। democratic system, all party representing the house, ঠিক আছে, এভরিডে পাবেন কিন্তু হ্যাঁ সবাই যত দল থাকবে সব দলকে আলাদা করতে দিচ্ছে আছে কোনো This house is for the opposition. You have to allow the opposition to raise the point. Whereas, আজকেও দেখেছি রেফারেন্স পিরিয়ডে আপনারা দুটো নিয়ে নিলেন, একটা আমাদের দিয়ে দিয়েছে। Where is it should have been 2 from this side. আমাদের পেতে হবে এটা কথা না। 2 from this side, 1 could have been that side. প্রশ্নটা আমরা we
and সংখ্যা তত্ত্বের দিক থেকে we are 27 people and you are 32 people. সব দিক থেকে really I'm telling you, এটা আমার কথা না, তবে বিরোধী দলের নেতারা কথা বলে এই উচিত আমাদের দাও কনসিডার করবেন, কনসিডার এই কনভেনশনটা এখানে পরিষ্কার স্পিকার এখানে কিন্তু পলিটিক্যাল পার্টি কি কথা বলে ওখানে কিন্তু সিদ্ধান্ত নেয়, গুরুত্ব বোঝে, স্পিকার দেখে কোন জিনিসটা সেই জিনিসটা গুরুত্ব বিবেচনা করে দিয়েছে ওনার দৃষ্টিতে ম্যান টু ম্যান ভেরি করবে, এটা ম্যান টু ম্যান ভেরি করবে, ঠিক আছে। এটা এই যে 10 মিনিট দেরি করলাম ওদিকে কমে যাচ্ছে। এখন দৃষ্টি আকর্ষণের নোটিশ আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণের নোটিশ পেয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা। নোটিশটির বিষয়বস্তু হল প্রাকৃতিক দুর্যোগ তথা বিপর্যয় মোকাবেলার লক্ষ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি ব্যাটালিয়নকে ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে প্রেরণের জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের উৎপাদনের জন্য সম্পত্তি দিয়েছি। এখন আমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপরাধ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় উপদেশ মহোদয়, আমি আগামী 4 জুলাই এই হাউসে দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী ভগবান চন্দ্র দাস। নোটিশটির বিষয়বস্তু হল কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় ভবন নির্মাণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবে উত্থাপনের সম্পত্তি দিয়েছি। এখন আমি সম্মতি দিয়েছি। এখন আমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপরাধ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারেন। মাননীয় উপদেশ মহোদয়, আমি দৃষ্টি আকর্ষণীয়
হয়ে গেছে তাহলে সবাই জানে he has been suspended for rest of the session বলে ঘোষণা হয়েছে এবং বিরোধী দলের পক্ষ থেকে আমি অনুরোধ করি all of us will remain numbered here. There are mistakes, there are scope of learning as well. ওই সাসপেনশনটাকে withdraw করে পুনরায় ওনাকে হাউসে ফেরানো যায় কিনা তার অনুরোধ জানাচ্ছি। laying of efforts on grammar of যে প্রস্তাব রেখেছে আমি বলবো অনারেবল চিফ মিনিস্টার উইথ দি মেকানিটি একটা ঘটনা হয়েছে কাজে এটা যাতে ই করে এটাকে উইথড্র করার জন্য রিসিভেবল যে দুদিন আছে এই দুটা দিন যাতে উনি অনুসরণ করার সুযোগ পান সিরিয়াল বসবেন না একটা সময়কে অপোজিশনটা ছিলেন কাজে মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করবেন তার বাসায় আমি 10 সেকেন্ড এক মিনিটে বিধান খরচা হয় 304 টাকা রতনবাবুকে বললেন টাইম চলে যাচ্ছে আমি শুনলাম আলোচনা হবে সমালোচনা হবে মন্তব্য হবে ঠিক আছে অ্যাকসেপ্টেড এখন আমরা নেক্সট ভিজিটে যাচ্ছি laying of papers on the table of the house. Now the business before the house laying a copy each of the annual report of the Tripura Human Rights Commission. Let him say something. Yeah, তাহলে কিছু বলুন। আপনারা বলেছেন উনি শুনেছেন আপনারা বলেছেন উনি শুনেছেন বলবেন বাবুকে অনেক করা হয়েছে বারবার ওনাকে শাসন করা হয়েছিল তারপরে সুদ দেওয়া হয়েছে এরপরে এখানে দেখা গেছে বারবার এবং ওনাকে বিষয়টা যে কুকুরের সাথে আমরা তো কুকুরের মধ্যে আছেন আমরা তো কুকুর দলের মধ্যে আছেন বলা হয়েছিল এরপরেও for the year 2018-19 and 19-20. On the table of the House. Now I request the Honorable Chief Minister to lay a copy of each of the above regulations and rules on the table of the House. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of each. Number one, the annual report of the Tripura Human Rights Commission for the year 2022. Number 6 of 2018. Number 3, Tripura
and the marriage registration rules 2023 as required under section 6 of Marriage Act 1909 Central Act 7 of 1939. And 44 annual report for the forest development and plantation corporation limited for the year 2018-19 and 2019-20 as per provision of section 619A of the Company Act 1956 on the legal of the house. Now is to lay copy each of the above mentioned annual reports of the table of the House. Honorable Speaker, sir, I do have to lay on the table of the Tripura Legislative Assembly the annual reports and statements of audited accounts of Tripura Tourism Development Corporation Limited for the year 2015-16, 2016-17 and 2017-18 of section democratic republic. Yes, I want to চিন্তা করতে যে একটা কথা বলেছেন ওই দেখবো ফলো করো দেখবেন ঠিক ওনাকে চিন্তা করতে ও দেখুন না শুনে ঠিক আছে চিন্তা করুন আমি Honorable members are requested. আপনি দেখছেন একজন সবার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা রিপেলিং এন্ড সেভিং within bracket amendment bill 2023 ত্রিপুরা বিল নাম্বার 11 of 2023 this bracket উত্থাপন আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বিলকে সভা উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, I hereby give notice of my intention for leave to introduce the Tripura Repealing and Saving Amendment Bill 2023, the Tripura Bill number 11 of 2020 on the table of the House. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা রিপেয়ারিং এন্ড সেভিং within bracket amendment bill 2023 ত্রিপুরা বিল নাম্বার 11 of 2023 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তো হ্যাঁ বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। না বলার যেহেতু কেউ নেই তাই বিলটি সর্বসম্মতিক্রমে উত্থাপিত হল। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে আমি অনুরোধ রাখছি। সরকারি বিল বিবেচনা অফিস মাননীয় সদস্যগণ এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স সেই within bracket 6th Amendment Bill 2023 within bracket ত্রিপুরা বিল নাম্বার 9 of 2023 এই সবার বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Respected Speaker, sir, I beg to consider the Tripura State Goods and Service Tax in bracket 6th Amendment Bill 2023, the bracket the Tripura Bill number 9 of 2023 by the August of. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। বলবেন Just one point. যখনই কোনো বিল অ্যামেন্ডমেন্টের জন্য আসবে, আই থিঙ্ক অনেকগুলো বিলে নতুন সদস্যরা যারা আসছেন এট টাইমস দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এবং যে কোনো বিল আমরা তো অনেক বিলগুলো এটার বিরুদ্ধে বলবো বিকজ দিস ইজ ফর দি স্টেটের যতই বিলগুলো হচ্ছে
স্টিল আই উদ্ভাবকের পক্ষ থেকে কয়েকটি কথা এটা বলে এগুলো বিভিন্ন অপোজ এটা ভাবছেন বিভিন্ন অপোজ কয়েকটা কথা এই বিল সংক্রান্ত ব্যাপার কেন এটা আলোচনা জাস্ট আই থিঙ্ক দ্যাট শুড বি এটা আজকে যেমন উনি ডিপিলে একটা বিল এনেছেন এবং দুদিন হাতে থাকে সব মেম্বাররা দেখতে পায় যদি কিছু করার থাকে কত করবে এটা জিএসটি সম্পর্কে আমি অর্থমন্ত্রীকে দিয়েছে জমা দিয়েছি স্টেটমেন্ট অবজেকশন রিজন কেন এনেছি অলরেডি মেনশন দেয় আপনাদের কেউ বললো কিছু দেবে কেউ বললো তার মানে কেউ পড়ে দিন বলে বলুন এরপর আমি একটু কিন্তু আমি এই তথ্যগুলি করছি এখানে